পুরুষদের পরকীয়ার ক্ষেত্রে তোমার কি মত? পুরুষ পরকীয়া, মেয়েদের পরকীয়া নেই। পুরুষ পরকীয়া কার সঙ্গে করে? একটা মেয়ের সঙ্গে তো করে। ডিজিটাল রেপ যদি মানো, ডিজিটাল প্রস্টিটিউশন কেন মানবে না? আপনারা যে সারাদিন ভোগ্যপণ্য, আপনারা তো নিজেরা হতে চান। এই যে নামমাত্র পোশাক পরে আপনারা চলাফেরা করেন, সব জায়গায় যান, যেসব পার্টিটাতে তো যান, দেখেছি। কেন ভোগ্যপণ্য দাবি করেন? কী করে? আপনাদেরকেও পড়তে বাধ্য করেছে এই পোশাকগুলো? যেই মেয়েগুলো বাধ্য হয়ে সত্যি সব করে, তাদের খবর কিন্তু আপনারা কেউ রাখেন না। স্ত্রী হোম মেকার হন, অনেক সময়ই স্বামীর ব্যাপারে কমপ্লেন থাকে যে তুমি আমার সঙ্গে কিছুতেই কথা বলো না, সারাক্ষণ নিজের মতো এলে, চাকরি করে বাড়ি ফিরলে, টিভি দেখলে, খবর দেখলে, খাওয়া দাওয়া করলে, ঘুমিয়ে পড়লে। যে এটা না খুব সায়েন্টিফিক রিজন। একজন পুরুষ মানুষের সারাদিনে যে কথা বলবার কোটা, সেটা না 2 থেকে 2,500, কিন্তু একজন নারীর কিন্তু সেটা অনেক বেশি, 4 থেকে 5,000। পুরুষ মানুষ আর নারী দুজনে না একদম দুটো আলাদা এলিমেন্ট। এদের কিচ্ছু মিলবে না। এদের চাওয়া পাওয়া, এদের সুখ দুঃখ, এদের ক্রোধ, এদের হতাশা, সব কিছু আলাদা। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এবং সেটা যখনই কোনো গোলমাল হচ্ছে, তখন তার সঙ্গে একটা রেপ কেস জুড়ে দেওয়া হয়। মানে নিজেদের ছোট হওয়াটা আপনাদের নজরে পড়ে না? যে আপনাকে কেউ কাজের প্রলোভন দেখালে আপনি সহবাসে রাজি হন, আপনাকে কেউ বিয়ের প্রলোভন দেখালে আপনি সহবাসে রাজি হন। আপনাদের কোথায় নামানো হচ্ছে এটা আপনারা ভাবুন। মানে আমি এই কাজ করতে এসে মানে একদম দায়িত্ব নিয়ে বলছি যে এদেশে মেয়েদের জন্য কোনো কাজ হয়। যাদের কাছে মেয়েদের এনজিও আছে, কিছু মনে করবেন না, সরি ফর মাই ওয়ার্ডস। বেশিরভাগই সমস্ত ফান্ডের টাকা নিয়ে ফুলে ফেপে উঠছেন। আপনারা সত্যি মেয়েদের জন্য কিছু কাজ করেন না। আমি বলি, দিল্লি ওমেন্স কমিশন আজকে গত 6 মাস ধরে বন্ধ। কেউ জানেন? যারা নারীদের নিয়ে কাজ করেন তারা জানেন। আমি তাদের একটু জিজ্ঞেস করতে চাই। একজন পুরুষ যখন কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়বেন, তখন তিনি তোমাদের কাছ থেকে কিভাবে সাহায্য পেতে পারেন? আমাদের নানা রকম হেল্প আছে। আজকে আমার অতিথি নন্দিনী দি। নমস্কার, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি নারী বিরোধী? একেবারেই না। মানে আমি বরং উল্টোটা বলি যে সমস্ত নারীর এম্পাওয়ার্ড হওয়া উচিত, এই অর্থে যে নারীর যে মানে যেটাকে বলে না ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, এটা নেসেসারি হওয়া উচিত। এখনো আমাদের সমাজে সেটা অপশনাল। আমি ঠিক উল্টোটা মনে করি যে মেয়েদের রোজগার এটা নেসেসারি। যেমন পুরুষ মানুষের রোজগার ব্যাপারটা আমাদের তো অপশনাল নয়, নেসেসারি। মেয়েদের রোজগারটাও নেসেসারি হওয়া উচিত আমার মতে। এখনো যে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হলেও তো একটা দুপক্ষের দেখাদেখির ব্যাপার তো জেনারেলি থাকে। সেখানে গিয়ে আমার মনে হয় মেয়েদের সম্বন্ধে যখন কথা হবে যে আপনার মেয়ের কি ব্যাপার, সেখানে এই কথাগুলো হোক যে আপনার মেয়ের কি কি ইনভেস্টমেন্ট আছে, আপনার মেয়ের স্যালারি কীরকম, প্রমোশন কি ভবিষ্যৎ দেখেছেন, মানে স্যালারি কত, বা আপনার মেয়ে কি ফ্ল্যাট কেনার কথা ভাবছে, বা গাড়ি কি কিনেছে বা কিনবে, এরকম। যেমন আমি মনে করি সেখানে ছেলেদের নিয়ে এই কথাগুলো উঠুক যে আপনার ছেলে বাড়ির কাজকর্ম পারে, মানে রান্নাবান্না শিখিয়েছেন ছেলেকে, বা ছেলে ঘর মুছতে, বাসন মাজতে, এগুলো পারে। কারণ এগুলো সবই না বেসিক লাইফ স্কিল। এগুলো কি ছেলে বা মেয়ের উপরে ডিপেন্ড করে না। কারণ আজকে যখন একটি ছেলে বিদেশে থাকে বা প্রবাসেও থাকে, তাকে তো এগুলো করতে হয়। তাহলে ছেলেদেরকে এগুলো জিজ্ঞাসা করলেই বা সেটা লজ্জার বিষয় কেন হবে? তেমনি মেয়েদেরও বোঝা উচিত যে তাদের সম্বন্ধে এই কথাগুলো যখন হবে, তারা কিন্তু সেদিন সত্যি সত্যি মর্যাদা পেলেন। এই যে অনেক দেখি না ফেসবুক জুড়ে লেখা গায়ের রং নিয়ে, চুল নিয়ে, কেনই আলোচনা হবে? মেয়েদের নিয়ে তো এই আলোচনা হতে হবে। আমি তো সেই নারীর পক্ষপাতী। আমি যেই নারীরা সারাদিন কাঁদুনি গিয়ে বেড়াচ্ছেন না, আমাদের কিছু হলো না, আমি একদম সেই মেয়েদের পক্ষপাতী না। কারণ অনেক মেয়েদের কলেজেও লেকচার দিতে যাই, সবাইকে এই কথাই বলি আমি। আচ্ছা, তো পুরুষ নারীর যে সম্পর্ক, মানে সে প্রেমিক প্রেমিকা হতে পারে বা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম তোমার কি মনে হয় তখনকার সম্পর্ক, এখনকার সম্পর্ক? দেখুন, একদম চেঞ্জ। কারণ ছেলেরা না এখনো একটা ভুল ধারণায় ভোগেন। ছেলেদের মধ্যে না এখনো এটা রয়ে গেছে। একজন হাজব্যান্ড ওয়াইফ আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। ছেলেরা এখনো না, দিদি আমাদের বাবা মায়ের যেরকম সম্পর্ক, ছেলেদের না এইটা এখনো মনের মধ্যে আছে যে আমাদের বাবা মায়ের যেরকম সম্পর্ক ছিল, এখন আমাদের সম্পর্কটা সেরকম হবে। এটা না হবে না, হবে না না। কারণ এই যে আমাদের ঠাকুমারা যে ছিলেন, বা মায়েরাও অনেক সময়, মায়েদের সময় থেকে অনেক সম্পর্ক আস্তে আস্তে ভাঙাচোরা শুরু হয়েছে। আমাদের সময় সে আরও বেশি করতে করতে এখন তো একটা অন্য টানাপোড়েনের মুখে, একেবারে ভাঙনের মুখে। ভাবতে হবে মায়েদের সময়ও অনেক মায়েরাই যারা চাকরি বাকরি করতেন না, হয়তো অনেকের ক্ষমতাও ছিল কিন্তু হয়নি চাকরি করা যে কোনো কারণে, বাড়ি ছাড়ার জন্য বা সম্পর্ক থেকে সরে যাওয়ার জন্য একটা বড় জোর তো ফাইন্যান্সিয়াল জোর। যে আমার কাছে টাকা পয়সা আছে, সে ছেলে মেয়ে নিয়ে আলাদা হই বা আমি আলাদা হই,
আর এখন কি হয়, অনেকেই একটি মাত্র মেয়ে বাড়িতে, বাবা মা আগেই বলে দেন তুই কিন্তু চিন্তা করিস না, তোর যদি বনিবনা না হয় আমরা আছি, বাড়ি আছে, দরজা খোলা আছে। সবাই জানো ওটা একটা বড় জোর, কিন্তু আগে তো এই ব্যাপারটা ছিল না। আগে 4-5 জন ভাই বোন এবং মা বাবাও শেখাতেন যে বিয়ে হয়ে গেলে ওইটাই কিন্তু তোমার বাড়ি, তুমি যাচ্ছ, মানে ঠাকুমাদের আমলে তো শেখানো হতো তোমার বিয়ে হচ্ছে তোমার মৃতদেহ বেরোবো এই বাড়ি থেকে, এরকম তো ছিল না। এবং মায়েদের বেলাও বলা হচ্ছে তোমায় মানিয়ে গুছিয়ে থাকতে হবে, এখানে কিন্তু তোমার ভাইরা আছে, ভাইয়ের বউরা আসবে, সেভাবে তোমার জায়গা হবে না। করতে করতে আজকে তো চিত্র একদম আলাদা। কাজে বাবা মায়ের সম্পর্ক দিয়ে আজকের বিচার হবে না। আর আমি ওই ছেলেটির সঙ্গে মেয়েটির সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি তখন দুজনকেই বললাম, আচ্ছা আমরা কেউ আমাদের বাবা মায়ের কাছে কোনোদিন জানতে চেয়েছি, আমি কিন্তু বাবাকেও এর মধ্যে ইনক্লুড করছি, শুধু মা নয়, যে তাদের জীবনের অপ্রাপ্তিগুলো কি কি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কিন্তু মারামারি ঝগড়াঝাটি নয় তাদের মধ্যে, তারা হয়তো একে অপরকে ভালোবাসতেন, একটা শান্তিপূর্ণ সহাবস্থানেই সারা জীবন ছিলেন। ঝগড়াঝাটিও আমরা বিশেষ হয়তো দেখিনি, কিন্তু মা সেটা আপনার মা হতে পারেন, আমার মা হতে পারেন, তাদের জীবনে কি সব প্রাপ্তি হয়েছে? তারা যে জীবনটা চেয়েছিলেন, বা হয়তো তাদের সুপ্ত মনের কিছু বাসনা ছিল, সেগুলো কি তারা পেয়েছেন? এক্স্যাক্টলি, মানে মায়েদের অনেকের অপূর্ণ স্বাদ নিয়ে সিনেমায় বলুন, তবু সিরিয়ালে আমি একটা বলুন, কথা বলি, মারা হয়তো তবু সন্তানদের কাছে কিছুটা ব্যক্ত করতে পেরেছেন, বাবারা কি সত্যিই কোনোদিন পেরেছেন ছেলের কাছে বা মেয়ের কাছে? অনেক সময় হয়তো দেখা গেছে ছেলের বউটও আসলে খুব একটা, ছেলের বউয়ের সঙ্গে শ্বশুরদের অনেক সময় একটা ভালো রিলেশন, হয়তো 2-1 সময় বলে ফেলেছেন, কিন্তু বাবাদের কাছে কি আমরা সত্যিই কেউ জানতে চেয়েছি যে বাবাদের জীবনটা সেই স্বপ্নের জীবন হয়েছে কিনা? মায়েদেরও হয় না, তবু মারা 2-1 সময় বলার চান্স পেয়েছেন, হয়তো মেয়ে বড় হয়ে চাকরি বাকরি করেছে বা ছেলে কিছুটা চেষ্টা করেছে, তবুও সেটা হয় না। পৃথিবীর কজন মানুষ তাদের স্বপ্নের জীবন পেয়েছেন আমি এটা জানতে চাই। আমরা সাধারণ মধ্যবিত্তর কথা বলছি, যারা বড় বড় স্টার তাদের কথা বলছি না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত যে গড়পড়তা, তাদের কার কাছে স্বপ্নের জীবন? কারোর কাছেই নেই, কারোর কাছে নেই। তো এটাই, আর সেই ভাঙতে ভাঙতে আজকে সেই ভাঙনটা তীব্র, কারণ মেয়েদের কাছে আজকে টাকা পয়সা আছে, শিক্ষা দীক্ষা আছে, তারা বাইরে বেরোচ্ছেন, চাকরি করছেন, তারা এটা ভাবছেন আমরা সহ্য করব কেন, মতের মিল না হলে আমরা আলাদা হব। সেই দাড়িপাল্লাটা দেখতে গেলে আজকে মানে ছেলেরা যত না বেশি ঘর ভাঙতে চাইছেন, মেয়েরা বেশি চাইছেন। মেয়েরা ভাবছেন সত্যি তো আমরা কেন মানবো, আমরা তো এগুলো কেন মানবো, আমি তো, আমার কাছে সব কিছু আছে, তাহলে আমি কেন সহ্য করব? এই জায়গায় ঘটনাটা এসে দাঁড়িয়েছে। কাজে রিলেশনশিপ ঠাকুমার সময় যেরকম ছিল, মায়ের সময় যেরকম ছিল, পিসিদের সময় যেরকম ছিল, বা আমাদের সময় যেরকম ছিল, আজকে সেরকম আর নয়। এটা নিয়ে হাহুতাশ করে লাভ নেই, এটা হবে না। ছেলেরা যদি মাথায় আপনারা ভেবে বসে থাকেন আমার মা তো এরকম রিলেশনশিপ ছিল না, পিসির তো এরকম ছিল না, আপনারা যদি এটা ভেবে এগোন তাহলে কিন্তু হবে না। আপনাকে আজকের মতন করে ভাবতে হবে সব কিছু, যে আজকে কিন্তু রিলেশনশিপ এরকম এরকম। কাজেই মেয়ে ছেলে সবাই আপনাদেরকে সেই বদলটা আনতে হবে জীবনে, যে থাকতেও পারে নাও থাকতে পারে, সেই ভেবে নিজেদেরকে প্রস্তুত করা, যে আমাদের কিন্তু একটা বিয়ে হচ্ছে মানে সেটা আজীবনকালের নাও হতে পারে সেই বিয়েটা, যে ঠিক আছে এখন হচ্ছে বিয়ে তার মানেই এটা না। সেই জন্যই বলি বিয়ের আগে না ওই সাংঘাতিক প্রি ওয়েডিং শ্যুট, সাংঘাতিক মেহেন্দি সঙ্গীত রিসেপশনে বিশাল পয়সা খরচা করে, আরে আপনি কি বলছেন, পার্সোনাল লোন নিয়ে ইএমআই দিয়ে দিয়ে পাগল সুইজারল্যান্ডে চলে গেছে পার্সোনাল লোন নিয়ে, এবার বিয়ে তো ভেঙে গেল, আপনি তো ইএমআই টেনে যাচ্ছেন। এইগুলো না কম করুন, কম। এটা আমি এবার দু রকম পার্সপেক্টিভে যাব। এক নম্বরটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি স্ত্রী হোম মেকার হন, তাহলে অনেক সময়ই স্বামীর ব্যাপারে কমপ্লেন থাকে যে তুমি আমার সঙ্গে কিছুতেই কথা বলো না, সারাক্ষণ নিজের মতো এলে, চাকরি করে বাড়ি ফিরলে, টিভি দেখলে, খবর দেখলে, খাওয়া দাওয়া করলে, ঘুমিয়ে পড়লে, এবং তোমাকে যদি বিছানায় শুয়েও কথা বলতে যাই তুমি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছো। এই কমপ্লেনটা সাংঘাতিক, মানে, এবং পুরুষদের ক্ষেত্রে মোস্টলি দেখা যায় তারা সত্যি তাই ঘটে, কিন্তু মানে তো এইটার কারণ কি বলে দেখুন, এটা না খুব সায়েন্টিফিক, মানে আমিও কিন্তু এটা জানতাম না, আমাদের সঙ্গে তো অনেকে কাজ করেন, প্যানেলটা আমাদের সবাই আছেন, আমাদের প্যানেল যিনি লাইফ কোচ আছেন উনি আমাদের বোঝালেন যে এটা না খুব সায়েন্টিফিক রিজন। একজন পুরুষ মানুষের সারাদিনে যে কথা বলবার কোটা সেটা না 2 থেকে 2,500, এটা কিন্তু সায়েন্টিফিক। 2 থেকে 2,500 শব্দ মানে কোটা, ম্যাক্স টু ম্যাক্স মেরে কেটে 3,000, কিন্তু একজন নারীর কিন্তু সেটা অনেক বেশি, 4 থেকে 5,000। ও তাই? ডাবল? এইবার দেখুন, একজন পুরুষ মানুষ হিসেবে আপনি ধরুন আপনি অফিস যাচ্ছেন, এবার অফিসে তো আপনার অনেক কথাবার্তা হচ্ছে, সে কাজের কথা হলো, বন্ধু বান্ধবের সঙ্গে 5বার সিগারেট খেতে যাচ্ছেন কি গল্প করছেন, যাই করুন অনেক রকম কথা হচ্ছে, এবং আপনি বাসে করেও যাচ্ছেন, যা কথা হচ্ছে কি গাড়ি চালিয়ে যাচ্ছেন, সব কিছু।
এবার বাড়ি এসে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার কথার কোটার প্রায় অর্ধেকের বেশি খরচা করে ফেলেছেন। এবার বাড়ি এসে ধরুন আপনি ছেলে মেয়েকে পড়াচ্ছেনও বা কিছু, আবার ওয়াইফের সঙ্গে তো 2-4টে হলেও কথা হচ্ছে, সাংসারিক কথাও হচ্ছে। এটা আমি না বিয়ের 2-3 বছর বাদের কথা বলছি। এই কমপ্লেনগুলো ওয়াইফদের তারপরেই আসতে শুরু করে। হ্যাঁ, আমাকে কেউ নারী বিদ্বেষী ভেবে নেবেন না, আমার কথাগুলো শুনবেন আমি কি বলছি। এবার কি হচ্ছে, যত রাত বাড়ছে আপনার কিন্তু কথার কোটা আরো শূন্যতে গিয়ে ঠেকছে। বাবা মা থাকলে তাদের সঙ্গে আপনাকে একটু কথা বলতে হচ্ছে, করতে করতে খাওয়া দাওয়ার পরে টিভিতে খবর টবর দেখার পরে আপনার কিন্তু কথার কোটা একদম শেষে চলে গেছে। আপনি তখন ক্লান্তিতে ভুগছেন এবং আপনি ঘুমিয়ে পড়ছেন। কিন্তু আপনার স্ত্রী যিনি বাড়িতে থাকেন, ধরুন হোমমেকার, যিনি চাকরি করেন, তার কিন্তু তবু অনেকটা শেষ হচ্ছে। তাদের কমপ্লেন এগুলো একটু কম থাকে দেখবেন, কারণ তাকেও পরিশ্রম করতে হয়, তারও কথার কোটা অনেক শেষ হয়, তাকেও এসে বাচ্চাদের হয়তো পড়াতে হয় বা কোনো কিছু করতে হয়। তো যিনি ধরুন হোমমেকার, তার তো কথার কোটা খুব শেষ হয় না, কথার কোটা অনেক কম শেষ হয় তার। সে মোবাইল ফোনে উনি যত গল্প করুন, যাই করুন, শেষ হয় না। তার ফলে যখন স্বামী বাড়িতে আসছেন, ওনার কাছে তো অনেক কথা জমে থাকছে, উনি তো চান সেটা কথাটা বলতে চান, হয়তো ছেলেমেয়ের সঙ্গে খানিকটা বলেন বা সব কিছু করেন। উনি তো ভাবছেন যে এই ভদ্রলোক কেন কথা বলে না, নিশ্চয়ই অফিসে কারোর সঙ্গে তাহলে অ্যাফেয়ার হয়েছে। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি, আমার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করছে না, অফিসে তার মানে কলিগের সঙ্গে কথা বলে এসছে। কিন্তু ওনারা না, আসলে কি হয়, আমাদের বেশিরভাগ মানুষই তো আমরা এগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি না, আমরাও জানতাম না। এটা ওনার কাছ থেকে শিখেছি যে ব্যাপারটা, উনি যেহেতু লাইফ কোচ, উনি যেহেতু রিলেশনশিপের কোচিং করান, উনি বলেছেন। তার ফলে কি হয়, এনার কাছে অনেক কথার কোটা এনার কাছে আর প্রায় নেই। এইখান থেকে না মানে ফাঁক তৈরি হতে শুরু করে রিলেশনশিপে। আচ্ছা, বিবাহিত স্বামী স্ত্রী সম্পর্ক মধ্যে কি স্পেস থাকা দরকার? একজন আরেকজনকে স্পেস দেওয়াটা দেখুন, আমি দরকার? সবসময় কিন্তু একটা কথা বলি, প্রত্যেকের কাছে না কাজ থাকা দরকার। এই জন্যই বলছি না, মেয়েদের রোজগার নেসেসারি হওয়া উচিত। প্রত্যেক মেয়ে, প্রত্যেক ছেলেদের তো জেনারেলি একটা জগৎ তবু থাকে কাজকর্মের জন্য, যাদের কাছে নেই দেখবেন তাদের কিন্তু খুব প্রবলেম। মেয়েদেরও নিজেদের না একটা জগৎ থাকা দরকার। যাই করুন, আমি সব মেয়েদের বলি কিছু একটা করুন। তার ফলে কি, নিজেদের জগৎ নিয়ে নিজেরা ব্যস্ত থাকুন, দিয়ে যখন দুজনে একসঙ্গে হবেন সেটা কোয়ালিটি টাইম হোক। রবীন্দ্রনাথ কিন্তু অনেক দিন আগে একটা কথাও লিখে গেছিলেন। এই জন্যই ওনাদের মহান পুরুষ বলা হয়, যে দাম্পত্য একটা আর্ট, তাকে কিন্তু রোজ নতুন করে সৃষ্টি করতে হয়। পুরুষদের সম্পর্কে অনেকগুলো সুন্দর সুন্দর প্রবাদ আছে। একটা হচ্ছে মেন আর ডগস, আর একটা বলা হয় মেন আর ইদার হাংরি অর হর্নি। পুরুষের দৃষ্টি কখনো মেয়েদের চোখের দিকে, এটা মুখের নিয়েও দিকে একটা পৌঁছায়। সায়েন্টিফিক ব্যাপার আছে, বলবো। হ্যাঁ, তো এইটা সম্পর্কে দেখুন, আপনার কি পুরুষ ধারণা? মানুষ আর নারীর যে তাকানোর ভঙ্গি না, এই দুটোর মতো এটাও ওই যে লাইফ কোচ উনি আমাদের এগুলো প্রায় ক্লাস নিয়েছেন আমাদের। মেয়েদের দৃষ্টি না, বলে না মেয়েদের অন্তর্ভেদী দৃষ্টি, দেখবেন বলে মেয়েরা তাকালে না সব একদম অন্তঃস্থল অবধি দেখে ফেলে। তো মেয়েদের না দৃষ্টিটা এরকম সোজা যায়, পিন পয়েন্টেড। পিন পয়েন্ট বলে, দেখবেন বলে মেয়েরা দেখলে একদম হৃদয়ের অন্তঃস্থল অবধি দেখতে পায়, অন্তর্ভেদী দৃষ্টি। তো মেয়েরা একদম সোজাসুজি তাকান, আর পুরুষ মানুষ না এরকম দৃষ্টিটা তাকান এরকম করে। তাহলে মেয়েরা খুব বলে, দেখবেন যে মেয়েরা, পুরুষ মানুষ তাকালেই মেয়েদের বুকের দিকে প্রথম চোখ পড়ে। তো পুরুষ মানুষের দৃষ্টিটা না এরকম, এরকম ভাবে তাকান পুরুষ মানুষ। তার ফলে না এটা মনে হয় এরকম। আচ্ছা, এবং এগুলো আমি না, এগুলো যদি আপনারা একটু পড়াশোনা করেন না, যারা ওপাশে আছেন তাদের জন্য বলছি, আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন। হয়তো অনেকে বলবেন আপনার এটা দেখার পর উনি বেশি জানেন, যেরকম আমায় ট্রোল করেন আর কি, উনি তো বেশি জানেন, বেশি মানে, আপনারাও জানতে পারবেন, আপনারা একটু পড়াশোনা করবেন, আপনারা জানতে পারবেন। কাজে এইটা একটু তফাৎ, মানে আর পুরুষ মানুষ আর নারী দুজনে না একদম দুটো আলাদা এলিমেন্ট। এদের কিচ্ছু মিলবে না, এদের চাওয়া পাওয়া, এদের সুখ দুঃখ, এদের ক্রোধ, এদের হতাশা, সব কিছু আলাদা। তেলে জলে যেমন মিশ খায় না, তেমনি মিশ খায় না। বিবাহিত জীবনে দুজন সম্পূর্ণ দুটো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং দুজনে আলাদা দুটো মানুষ। সেই কথা ভেবে না আপনারা বিয়ে টিয়েগুলোও করবেন। এই সেদিন একটি ছেলে এসে আমাকে বলছে, ওর বউয়ের সঙ্গে বলছে, দিদি ওকে আমি একটু বদলাতে চাইছি। আমি কেন চাইছেন? তাহলে তো উনিও আপনাকে বদলাতে চাইবেন, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। সেই রবীন্দ্রনাথেই যাই, ওরে ভীরু তোর হাতে নাই ভুবনের ভার। তা আপনি ওনাকে বদলাতে চাইছেন কেন? উনি ওনার মতন, আপনি আপনার মতন, এরকমভাবে সংসার করুন, তাহলে দেখবেন সব ঠিক আছে। এই পুরুষ মানুষ চাইছে আমি আমার সঙ্গে নারীটিকে বদলে ফেলবো, আবার নারীটি সর্বদা চাইছে ও কেন আমার মতো হবে না। এই করতে গিয়ে কিন্তু সব গণ্ডগোলের উৎপত্তি হচ্ছে। কেন ভাই, ওর মতো আমি আমার, হ্যাঁ, এবার আমি আমার হাজব্যান্ডের একটা খুব বড় ভুল হতে যাচ্ছে দেখলে আমি বলতে পারি, দেখো তুমি না এটা করো না, এটা না মনে হচ্ছে আমার ঠিক না। আবার হাজব্যান্ডের কথা আমাকে শুনতে হবে, ও যদি আমায় বলে যে তুমি এটা করছো না, আমার মনে হচ্ছে তোমার এটা না করলেও ভালো হয়, সেটা কিন্তু অন্য জিনিস। সারাক্ষণ এই মেয়েটিকে আমার বদলে ফেলতেই হবে, আবার এই মেয়েটি ভাবছে ছেলেটিকে আমার বদলে ফেলতেই হবে, এইভাবে কিন্তু কিছু হয় না। কারণ আদতে জানবেন মানুষ কিন্তু বদলায় না,
বেসিক চরিত্র আপনি যা করে নিন, পাল্টাতে কারোর বদলে ওই শান্তিপূর্ণ সহাবস্থানে আপনাকে সামনে দেখাচ্ছে বদলে গেছে, ভেতরে ভেতরে কিন্তু ওইটাই থাকে। দেখুন, বিয়ে হয়ে থেকেই আমাদের যেহেতু দেখুন যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা মেয়েদের কথাটা বলতে পারবেন, আমার কাছে তো পুরুষ মানুষ এবং তাদের পরিবার আসেন, বিয়ে হয়ে থেকেই বলছে তুমি এই এদের সঙ্গে মিশবে না, বন্ধু বান্ধব মিশবে না। হ্যাঁ এটা তো কমন না, তারপর হচ্ছে ছেলেটি হয়তো স্মোক করে, হয়তো ড্রিঙ্কও করে, সোশ্যালি করবে না, এগুলো খাবে না, এই জিনিসটা না কি হয় বলুন তো, তখন ভেতরে একটা ক্রোধের জন্ম হয়, কেন করবো না, কেন খাবো না, কিন্তু এগুলোও করার নিয়ম আছে বলা, আরে ছেলেটি বন্ধু বান্ধব এতদিন এত বছরে রয়েছে, তোমার জন্য সে ছেড়ে দেবেই বা কেন? আর কোনো ছেলেও আবার যদি কোনো মেয়েকে বলছেন তুমি আর কারোর সঙ্গে মিশবে না, তুমি বাপের বাড়ির লোকের কাছে যাবে না, এগুলোও তো ঠিক নয়। কেন? একটা মেয়ে বিয়ে হয়ে এসছে মানে সে বাপের বাড়ি থেকে কাট অফ না, কখনোই হতে পারে না, এটা হয় না। এগুলো অনেক মেয়েদেরই যখন কারোর প্রতি কোনো পুরুষের প্রতি অভিযোগ করা হয় বা পুরুষদের আড্ডার সম্পর্কে অভিযোগ করা হয়, তখন বলা হয় যে সর্বক্ষণ শুধু মেয়েদের নিয়ে। এটা একদম ভুল একটা কথা, এইটা কিন্তু ঠিক না। মানে হ্যাঁ, অল্প বয়সী ছেলেরা একত্রিত হলে হয়তো নিশ্চয়ই একটু, সেটা তো একটা সার্টেন বয়স, তারপরে কিন্তু পুরুষ মানুষ মেয়েদের নিয়ে একদম আলোচনা করেন না, এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ পুরুষের আলোচনার বেশিরভাগটা জুড়ে থাকে রাজনীতি, এই দেশের অবস্থা, হ্যাঁ, শেয়ার বাজার, টাকা পয়সা, ইনভেস্টমেন্ট, এইটা থাকে। পুরুষ মানুষের আলোচনায় কিন্তু একদমই মানে একটা 30-এর পরে অন্তত একেবারেই মেয়েদের নিয়ে আলোচনা থাকে না। এবং আমি আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট বলতে চাই, যে পুরুষ মানুষ, অনেকেরই তো স্ত্রী আছেন যারা ভালো নন, তারা হয়তো পুরুষ মানুষটিকে অনেক যন্ত্রণাও দেন, পুরুষ মানুষ কিন্তু মরে গেলেও বন্ধুদের আলোচনায় সে কথা বলবেন না, তারা সর্বদা প্রমাণ করার চেষ্টা করেন তার স্ত্রী কত ভালো, সব সময়। এবং ইভেন আমাদের কাছেও যখন আসেন তখনও বলার চেষ্টা করেন, দিদি আমার ওয়াইফ খারাপ না, ওয়াইফের মা না ভীষণ একদম চান না ও ঘর করুক, মানে উনি কিন্তু জানেন ওনার ওয়াইফটিও ভালো নন, কিন্তু কিছুতেই বলতে চান না। তারপরে আমাদের তো এতদিনে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে কাজ করা, তার অনেক পরে স্বীকার করেন। কিন্তু এটা আমি মেয়েদের জন্য আজকে বলতে চাই, এটা বিশ্বাস করুন আমাকে, এই কথা, পুরুষ মানুষ কিন্তু খুব মানে অপারগ না হয়ে গেলে কখনো স্ত্রীর নামে খারাপ কথা জমায়েতে বলতে চান না, বন্ধুদের কাছেও প্রমাণ করার চেষ্টা করেন আমার স্ত্রী খুব ভালো, আমায় খুব দেখাশোনা করে, আমায় খুব ভালোবাসে, এটা আপনারা আমার কাছ থেকে শুনে নিন। আমি এত বছর পুরুষ মানুষ নিয়ে কাজ করছি, এই জায়গাটা আমি মানে একদম শিওর। কারণ কি বলুন তো, কারণ ওনাদের ইগো হার্ট হয় তাতে, পাশের বন্ধু জেনে যাবে আমার স্ত্রী ভালো না, এটা ওনারা নিতে পারেন না, এটা ওনাদের খুব প্রেস্টিজে লাগে, এটা করেন না। মেয়েদের কিন্তু আমি, যেহেতু আমি নিজে একজন মেয়ে, আমার তো অনেক বন্ধুরা মেয়ে আছে, অনেক জায়গায় স্কুলের কলেজের সব মেয়েরা কিন্তু একত্রিত হলে প্রায়শই শ্বশুরবাড়ির নিন্দাটা তো করেনি, মেয়েরা কিছু আপনারা মনে করবেন না প্লিজ, আমি কিন্তু নারী বিরোধী নই, শ্বশুরবাড়ির নিন্দা করেন, শাশুড়ি মায়ের নামেও নিন্দা করেন, বরের নামেও অনেক কথা বলেন আপনারা, এবং আপনাদের আলোচনার তো বেশিরভাগ ক্ষেত্রটা জুড়েই থাকে শাড়ি গয়না, ছেলে মেয়ে তো থাকেই, আর যাদের ছেলেমেয়েরা আবার বিয়ে হয়ে গেছে তখন আবার ছেলের বউয়ের সম্বন্ধেও খানিকটা কথা থাকে, এবং যারা পড়ান টরান তাদের কিন্তু ওই স্কুলের মাইনে বাড়লো কিনা বা স্কুলের এগুলো থাকে, কিন্তু আপনাদের আলোচনায় রাজনীতি যদি বা থাকেও সেটাই খানিকটা মুখ্যমন্ত্রীর নিন্দা, খানিকটা প্রধানমন্ত্রীর নিন্দা, এটা কিন্তু ফিসকাল পলিসি, জিডিপি, ইনভেস্টমেন্ট, এইসব জিনিসগুলো তো আমি কিন্তু খুব শুনিনি কখনো, আমি কখনো শুনিনি, দেশের পরিস্থিতি, জিও পলিটিক্স, পৃথিবীর পলিটিক্সে আমি কিন্তু কখনো খুব শুনি, এবং সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই মানে এখানে যদি বেশ ভালো ভালো কলেজের প্রফেসর, কলেজে মানে স্কুলের টিচার তারাও থাকেন, তাদের মধ্যেও আমি শুনিনি কখনোই আলোচনা, তারা বড়জন নিজেদের পে স্কেল ডিএ এগুলো নিয়ে আলোচনা করেন অনেক সময়, কিন্তু পৃথিবীর পলিটিক্স, জিও পলিটিক্স, বিভিন্ন রকম জিনিসপত্র, এটা আমি শুনিনি। গালাগাল খানিকটা করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমার উপর রাগ করবেন না আপনারা, আমি যেটা সত্যি সেটা বলছি, আমি যেটা দেখেছি এতকাল আমি সেটা বললাম। এই তোমার কথায় কথায় উঠে এলো ওই যে তাদের প্যারেন্টাল ইন্টারফিয়ারেন্স, সাংঘাতিক, এটা কিন্তু আমি বলবো নারী পুরুষের সম্পর্ক বা আজকের এই জেড যাদের বলা হয় জেন জি, তাদের থেকেও বেশি এটা কিন্তু খারাপ, প্যারেন্টাল ইন্টারফিয়ারেন্স, মানে কত ছেলে মেয়েগুলোকে কিন্তু সংসার করতে দিচ্ছে না, তারা হয়তো থাকতে চায় একসঙ্গে, ছেলের বাবা মাও, শুধু মেয়ের বাবা মা বলবো না, মেয়ের বাবা অতটা বলবো না, আবার ছেলেদের ক্ষেত্রে কিন্তু ছেলের বাবাদেরও একটা বড় ভূমিকা আছে এর মধ্যে, বলছে ছেলে নাকি ফর্ম ফিল আপ করতে পারবে না, আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় তো, বলছেন ছেলে, আর ছেলে কিন্তু রেগে যাচ্ছে, ছেলে আসছে না উনি চলে আসছে না, বললাম আপনি, বলছে না যদি ছেলে ভীষণ ব্যস্ত, আলাদা তার মামলা হলে তো ছেলেকে আদালতে যেতে হবে, আপনি যাবেন, বলে ছেলে নাকি ফর্ম ফিল আপ করতে পারবে না, ছেলে আমাকে বলছে কি বলবো ম্যাম বলুন,
আমি নাকি ফর্ম ফিল আপ করতে পারবো না, বাবা ফর্ম ফিল আপ করছে বসে, বাবা ফর্ম ফিল আপ বাবা করে ফর্ম দিচ্ছে। ফিল আপ করে দিচ্ছে। এবার ছেলের ফিক্সড ডিপোজিট, ছেলের মিউচুয়াল ফান্ড, ছেলের ব্যাংকে কি টাকা বাবার কন্ট্রোল করছে। আচ্ছা সেই বউ কেন সহ্য করবে, ছেলের বউ, আপনি আমাকে বলুন তো কেন? তাহলে সেখানে কি করে ছেলের সংসারটা টিকবে? মেয়ের মায়ের তো ইন্টারফিয়ারেন্স থাকেই মেয়ের জীবন, উনি হয়তো জানেনই না মেয়েটা সংসার করতে চায় কি না, কোনোদিন মেয়েকে জিজ্ঞেসই করেননি। অনেক সময় কি হয়, স্বামী যিনি তিনি একদিকে মাকে রাখি না বউকে রাখি করে পুরো খুব স্যান্ডউইচ হয়ে যায়। স্যান্ডউইচ হয়ে তো সেই ক্ষেত্রে তারা কি করবে কি বলুন? করবে? বেচারাদের জীবন একদম ওষ্ঠাগত। বউ চলে যাচ্ছে হয়তো রাগ করে, হ্যাঁ, এদিকে আবার মা সারাক্ষণ বলে যাচ্ছে। তাহলে যদি তোমাকে আজকে জিজ্ঞাসা করি একটা সুখী দাম্পত্যের ফর্মুলা কি, একটা সুখী দেখুন, দাম্পত্য আজকের যুগে আমি বললে কিভাবে লোকের চালাবো? খারাপ লাগবে, আমি আজকাল একদম বলতে বাধ্য হচ্ছি, মেয়েদেরকেও এটা বলি যে বিয়ের আগে ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে আমি আমার বাবা মাকে দেখবো, তুমি কিন্তু তোমার বাবা মাকে দেখবে। কারণ আজকাল তো মেয়েরাও অনেকেই একটি মাত্র মেয়ে, হুম হুম এবং তাদের বাবা মাও তাদের কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কলেজের প্রফেসর, কেউ স্কুলের টিচার। তাহলে মেয়েরা মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু আপনাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব আছে। হুম বাবা মার সম্পত্তিটাও আপনি পাবেন, কাজী বাবা মার দায়িত্বও কিন্তু আপনার। আর ছেলেদেরও বলি, আপনারা যদি ভাবেন যে আপনারা বাবা মাকে দেখবেন আবার বিয়ে করে সে বউ আপনার বাবা মাকে দেখবে, এটা কিন্তু হবে না। নিশ্চয়ই আপনার বাবা মা বেশি অসুস্থ হয়ে গেলে দুজনে মিলে দেখবেন, আবার বউয়ের বাবা মা অসুস্থ হলেও কিন্তু আপনি যাবেন দেখতে, দুজনে মিলে দেখবেন। কাজী আমার কথা সবাইকে না ক্লিয়ার থাকতে হবে, মেয়েদেরকেও বলি খুব ক্লিয়ার হন, বিয়ের আগে এগুলো কথা বলে নেবেন যে আমার বাবা মাকে কিন্তু আমায় দেখতে হবে। তুমি কি তাহলে প্রিনাপ সাইন করে এবং মানে প্রিনাপ করে তো লাভ নেই, এদেশে তো চালু নয়। আমরা তো seriously? অনেকবার বলছি, আসলে আমাদের দেশটাও না ভীষণ ইমেচিওর, আর আমরা এখনো না সাবালক হয়ে উঠতে পারিনি। তাই জন্য একটা প্রিন্যাপ সাইন করলে কিন্তু অনেক ঝামেলা মিটে যায়, কিন্তু আমরা সেটাকে করতে দেবো না। করলে তো আদালত জুড়ে অনেক ব্যবসাও বন্ধ হয়ে যাবে না, এত অনেক লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি বলতে চাই না এসব কথা এখানে বসে, না না বলো না বলো। ওটার জন্য না, মানে বহু আদালত জুড়ে বহু আইনজীবীদের বহু ব্যবসাও বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের যারা প্যানেল লয়ার যেভাবে জীবন দিয়ে দিচ্ছেন ছেলেদেরকে বাঁচাবার জন্য, তার মধ্যে কিন্তু বহু মহিলা লয়ারও আছেন, তারা যেভাবে কোর্টে কোর্টে লড়ে যাচ্ছেন। কিন্তু আমরা তো জানি বহু লয়ার আছেন তারা কিন্তু অনেক মেয়েদেরকেও সর্বশান্ত করে দিচ্ছেন, বহু মেয়েরাও তো কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছেন, এক পয়সা মেনটেন্যান্সও পান না, যাদের সত্যি সত্যি দরকার। আজকে বহু রেপ কেসে তো এরকম আছে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে যারা রেপ করেছে, মেয়েগুলো ঘরের মধ্যে ঢুকে বসে আছে, কিছুই পাওয়া হলো না। কাজেই অনেক আইনজীবীদেরও তো ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আজকে প্রিন্যাপ চালু হয়, যদি আজকে একটা মেন্স কমিশন সত্যিই চালু হয়ে যায়, যদি আজকে আইনগুলো জেন্ডার নিউট্রাল হয়ে যায়। কাজেই লবি তো অন্য জায়গায় কাজ করে না। এখনকার সোশ্যাল মিডিয়াকে তুমি কিরম ভাবে দেখছো এবং মেয়েদের ভূমিকাকে তুমি কিরম না, ভাবে দেখতে মেয়েদের পাচ্ছ? ভূমিকার আগে একটা কথা বলবো সৌরভ, সোশ্যাল মিডিয়াকে যদি ইউজ করা যায় পজিটিভলি, কি হতে পারে তার উদাহরণ আমি বসে আছি আপনার সামনে। আজকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যে কি করা যায় সেটা কিন্তু আমি পুরুষ অধিকার আন্দোলন করে দেখিয়ে দিয়েছি। আমার কাছে তো অত পয়সা নেই যে আমি বিরাট বিরাট অ্যাডভার্টাইজমেন্ট দেবো, বিরাট বিরাট ক্যাম্পেনিং করবো, এত তো নেই। কারণ প্রথম কথা, পুরুষ অধিকার আন্দোলনকে তো কেউ ফান্ডিং করে না, না না ইউএন থেকে কোনো স্বীকৃতি নেই, কোথাও কিছু নেই, আমাদের এনজিওকে কেউ একটা পয়সাও দেয়নি। আমার ছেলেরা যা মেম্বার, তাদের যা যত সামান্য মেম্বারশিপ, আর আমাদের যেটা রেজিস্ট্রেশন ফি, এই তো সামান্য। আর আজ কিছু আছেন মানুষ যারা আমার কোনো অনুষ্ঠান হলে আমরা কারোর কাছ থেকে একটাও টাকা পয়সা নিই না, আজকে ক্যামেরার সামনেই আপনাকে বলেছি, তারা আমাদের গিফট দিয়ে সাহায্য করেন। আচ্ছা, কিছু গিফট অবশ্যই দেন, বহু কোম্পানি আছেন প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন। তো কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে পজিটিভ ওয়েতে কাজ করে কিন্তু আজকে আন্দোলনটাকে আমরা এখানে এনে ফেলেছি। যদি সত্যি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো যায়, ওটাকে প্রেম করার আখড়া না বানিয়ে, অসভ্যতার আখড়া না বানিয়ে, এবং লোককে বিপথে চালিত না করার আখড়া না বানিয়ে, সাম্প্রদায়িকতাকে ছড়াবার আখড়া না বানিয়ে, শুধু পজিটিভ ওয়েতে যদি ব্যবহার করা যায়, কি করা যায় সেটা আমরা অল বেঙ্গল মেন্স ফোরাম কিন্তু করে দেখিয়েছি। কি করা যায় শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। না কিন্তু এই যে ধরো ইনস্টাগ্রাম যে রিলস গুলো হচ্ছে, সেটাই তো বলছি, অসভ্যতার আখড়া না বানিয়ে, ওটাতেও মানুষ পয়সা অত রোজগার করছে, নিশ্চয়ই করেন না, তো ওনারা ওরম করেন কেন? খুব মানে ফ্র্যাঙ্কলি আমি আমি ঘুরপথে পয়সা রোজগার একটা বলি, যে এই যে করেন না, তারপরে নাম্বার দিয়ে দেন, তারপরে ওনাদেরকে নিশ্চয়ই লোকে ফোন করেন, নিশ্চয়ই সেই পথে একটা। কারণ আমার কথা, তুমি ডিজিটাল রেপ যদি মানো, ডিজিটাল প্রস্টিটিউশন কেন মানবে না? আজকে আমরা ডিজিটাল রেপ তো স্বীকার করছি নাকি, হয় ওরম করে বহু লোক প্রস্তাব দেয়, নাকি বলে না আমাকে থ্রেট করেছে, রেপের হুমকি দিয়েছে, তাহলে আমি ডিজিটাল প্রস্টিটিউশন কেন মানবো না? ভাবে হয় হয়তো। তাহলে কিন্তু আমি বলছি এই অসভ্যতা, যাকে বলে ট্রোল,
যাকে বলে সাম্প্রদায়িকতা ছড়ানো, যাকে বলে যাকে তাকে যা খুশি তাই বলে দেওয়া স্বাধীনতা, সবকিছুর বাইরে যদি গিয়ে দেখি, মানে ইনস্টাগ্রামে বেশ কিছু রিল এমন কিছু আছে যেগুলো জাস্ট আমাদের খোলা যায় না, হ্যাঁ মানে আনকমফোর্টেবল করে দেয় আর কি। খোলা যায় না, জাস্ট সেটাই বলতে চাইছি। এগুলো না করে যদি সত্যি এবার কোনো আমরা, পুরুষ যদি এটা স্ক্রল করে আনন্দ পায় তাহলে কি সেই পুরুষ দোষী বেশি? নিশ্চয়ই দোষী। তারপরে আমাদের কাছে আসে, দিদি আমাদের কাছে জানেন তো একটা ভিডিও এলো, আমি খুলে ফেলেছিলাম, তারপরে তো সেক্সটর্শন যাকে বলে, তা খুলেছেন কেন আপনি? পুরুষের প্রচুর দোষ আছে, পুরুষের সব দেখলে কি আর বলবো, এখানে বসে আর খারাপ কথা বলতে চাই না আমি তো কি, যাই হোক প্রচুর পুরুষের প্রচুর দোষ আছে বলে তো হবে না, ওনারা দেখেন ওসব, দেখার পরে যখন ছড়িয়ে ফেলেন আর সামলাতে পারেন না তখন আসেন আমাদের কাছে, তারপরে সাইবার ক্রাইমে যায়, তারপরে এইসব। আচ্ছা এবার আমি একটা কথা বলি, ওইসব জিনিসের তলায় যদি কমেন্টগুলো আপনি দেখেন, কজন মহিলার থাকে, বরং মহিলারা ওগুলোতে গালাগাল করে কিন্তু, যে আপনার জামা কাপড় নেই, আপনার অমুক নেই, কেন এসব করছেন, সব তো পুরুষের। আমি বলছি এই ধরনের কিছু মহিলা আবার সেলিব্রিটি হয়ে যাচ্ছে না এখন। সে তো আছে, একজন তো আবার একজন ক্রিকেটারের নামে করেছিলেন, ক্রিকেটার দিয়েছে ক্ষতিপূরণের মামলাটুকে, না ওখানে নিচে পুরুষদের এগুলো দেখবেন, হাই গর্জিয়াস, হাই সুইটি, এসব সব তো পুরুষের। তাহলে পুরুষ মানুষের দোষের শেষ নেই, সেই জন্য পুরুষ মানুষ এরকম এই অবস্থায় পড়ে, বললে তো হবে না। আর মুশকিলটা কি এই সব পুরুষের জন্য না, যে কি ভালো পুরুষ যারা আছেন তারা সাংঘাতিক বিপদে, সবাই তো পুরুষ মানুষকে ওই ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে না। না তুমি আমার একটা জিনিস বলো, যিনি ধরো ওই রকম করতেই পারেন, এটা তার ব্যক্তিগত চয়েস, তিনি ওই ধরনের রিল করেন, একটু একটু সেনসুয়াস রিল করেন, একটু অন্য ধরনের, এবং যেমন এটাও তাকে বুঝতে হবে যে তিনি করেন কিন্তু যাতে সবাই এগুলো বলে তার জন্যই, তিনি আবার সতী সাবিত্রী সাজলে কিন্তু তারপরে চলবে না, আমি বিরাট সতী না, সেটা তারপর তো তাকে কিছু বলা যাবে না, তাকে ধরুন ওই তো আপনি বলছি, রাস্তায় কিছু বলা যাবে না, হ্যাঁ। কারণ ওনাকে বললে আবার তখন সে তার উপরে কেস হবে, কিন্তু ওনাকে বুঝতে হবে উনি কিন্তু সতী নন, এবং ওনার জন্য আরো 10টা মহিলার আবার অসুবিধা হচ্ছে কিন্তু, এই যে এনারা করেন বলে বাকি মহিলারা গালাগাল খান সব মেয়ে খারাপ, এটা ওনারা বোঝেন না। একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে তার বৌদি, তিনি সব মানে কখনো বিকিনি পরে নাচেন, আরো সাংঘাতিক, তার সম্বন্ধে যে বললেন না একজন অ্যাডভোকেট, তো তার সম্বন্ধে মামলা টামলাও করেছে। হ্যাঁ মানে আমি বলছি এই জনারে প্রচুর আছে কিন্তু, প্রচুর, মানে কিঞ্চিত পৃথুলা বেশ কিছু মহিলা, তারা টাইনি ক্ল্যাড হয়ে হঠাৎ চাল ধুতে ধুতে, মাছ ধুতে ধুতে যা সব করেন তারা, হ্যাঁ, এবং মানে বিকিনি পরে কে নাচছেন এবং উৎকট লাগছে, কিন্তু আপনি তাদের সম্পর্কে, আমার বক্তব্য হচ্ছে তাদের এই বিষয়টাকে এনকারেজ করতে না পারা বা মেনে নিতে না পারাটা কি পুরুষের সীমাবদ্ধতা বা অপরাধের মধ্যে পড়ে? কখনোই পড়ে না, কিন্তু মুশকিল হচ্ছে পুরুষরা এটাকে এনকারেজ করেন, বহু পুরুষ, এইখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে বাকি যারা পুরুষ, তখন কি হয়, অন্য পুরুষরা যদি এটা নিয়ে কোনো কথাও বলেন তখন তাদের সম্বন্ধে হয় কেস দিয়ে দিচ্ছেন, নয়তো বলছেন আমাকে বাজে কথা বলছে, এইটা কারণ ওনারা তো কিছু পুরুষের থেকে উৎসাহ পাচ্ছেন। যদি আপামর পুরুষ সমাজ এটাকে অপোজ করতে পারতেন তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো, এইখানটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। ন্যায় সংহিতা কি সত্যি সত্যি পুরুষদের নতুন কোনো স্বস্তি দিতে পারলো নতুন আইনে? আমি একটা কথা বলি, আইপিসিতেও ছিল, বিএনএসেও আছে, কিছু কিছু নতুন জিনিস তো হয়েছে। পুরুষ মানুষকে বুদ্ধি করে প্রয়োগ করতে জানতে হবে, তাহলে তার আগে কি করতে হবে, তাহলে বিএনএসটা ভালো করে পড়তে হবে, বা বিএনএসএসটাও, যেটা সিআরপিসি ছিল আগে, তো আইপিসি সিআরপিসি ওনারা যেমন পড়েননি। আচ্ছা আমি একটা তার আগে কথা বলি, সৌরভ, আপনি একটা বিয়ে চালাবেন তো সমীক্ষা, কজন জানে প্রথম কথা এটা চেঞ্জ হয়েছে, এই হচ্ছে প্রথম প্রশ্ন, কজন জানে? আমি আপনাকে লিখে দিতে পারি, মিডিয়ার মধ্যে কজন জানেন, আইনজীবীদের মধ্যে এখনো কিছু কতিপয় আইনজীবী আছেন জানেন তো, যারা এগুলো খুব একটা জানেন না। সাধারণ মানুষ তো ছেড়েই দিন, সেটার অ্যাওয়ারনেস নিয়েই আমি কয়েকটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। এই যে জানাটা, যে আমরা 2 বছর, 1 বছর তো হয়ে গেছে, 2 বছর হবে এই বছর জুলাইতে, এই যে জানা, এবং এর জন্য রাষ্ট্র থেকে কি তাগিদ হয়েছে, যে আজকে আমরা আইপিসি সিআরপিসি থেকে যে আমরা একটা এলাম বিএনএসএস এত বছরের পুরনো জিনিসে, আমরা রাষ্ট্র থেকে কি তাগিদ নিয়েছি সাধারণ মানুষকে জানাবার, অর্থাৎ আমরা তো চাই না জানাতে, সাধারণ মানুষ আইন জেনে গেলে তো মুশকিল, আমাদের এত বছরের ব্যবসা তো সব লাটে উঠে যাবে না। আমরা জানি কজন, এই যে ধরুন আমার কাছে এত মানুষ আসেন তো, বড় বড় ডিগ্রিধারী মানুষ কিন্তু, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোম্পানির মানে সিইও, এইচওডি, বড় বড় প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, তার ডিন সব, কেউ কিচ্ছু জানেন না। আমার যে এত কষ্ট হয়, এত লজ্জা লাগে, কেউ জানেন না বিন্দু মাত্র কিছু। বললে কি বলছেন বলুন তো, না দিদি আমাদের তো এগুলো দরকার পড়েনি। আরে এগুলো দরকার,
আমার কনস্টিটিউশন জানা, মিনিমাম আইনের ব্যবস্থাগুলো জানা, এটা তো আমার দরকার নয়, এটা তো আমার উচিত জানা। এটুকু তো আমি মানে কি বলবো, আমার মনে হয় আমার নাগরিক হিসেবে ভারতবর্ষের এটুকু আমার জানা উচিত। তো আমার কাছে কথা এই যে এত বড় একটা জিনিস চেঞ্জ হলো, আমরা রাষ্ট্র থেকে তো উদ্যোগ নেওয়া উচিত ছিল, স্টেটে স্টেটে সব কিছু, যে এগুলো আমাদের একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাসে মাসে হবে গ্রামাঞ্চলে সব জায়গায়। আমি বলছি পুরুষ তো ছেড়ে দিন, এই যে ধরুন আমাদের মহিলারা আছেন গ্রামাঞ্চলে সব জায়গায়, কেউ নিজেদের জন্য কার আইনগুলো জানেন, তারা কি কি সুবিধা পেতে পারেন আইনের? কেউ না জানেন। তাহলে বলি এই যে এত ৭৯ বছরে নারীদের জন্য যে এত কিছু, এত ওমেন্স কমিশন, এত প্রকল্প, এত ভাতা, তারাই তো পেলেন না সব কিছু। কি লাভ হলো? আমি পুরুষ তো সাইডে রাখলাম, পুরুষের জন্য তো কিছু নেই, ছেড়ে দিন। তা নারীদের কি হলো? 30% আমাদের মতন নারী যারা সব নিয়ে বেরিয়ে গেলাম। কার কথা কে ভেবেছে? এখানে পরিযায়ী শ্রমিক, খাদান শ্রমিক, ইটভাটা শ্রমিক যে মহিলারা কিছু পেয়েছেন, তারা তাদের দিনের শেষে এক থালা ভাত আর একটা শাড়ি যদি হয়, বছরে 2টো শাড়ি পেলে তো তারা মনে করেন বিরাট পাওয়া হয়ে গেছে জীবনে। আমি বলি দিল্লি ওমেন্স কমিশন আজকে গত 6 মাস ধরে বন্ধ, কেউ জানেন? যারা নারীদের নিয়ে কাজ করেন তারা জানেন, আমি তাদের একটু জিজ্ঞেস করতে চাই। আজকে দিল্লিতে যদি একটা খুব বড় ধরনের রেপ ঘটে, কি হবে? আজকে গৃহ সহায়িকাদের যে সংস্থা, তার রেজিস্ট্রেশন বাতিল হলো, কে জানেন? এই যে কোটানকোট যারা মেয়েদের নিয়ে কাজ করেন, আমি জানতে চাই আপনারা জানেন? আপনাদের কোনো প্রতিবাদ আছে এই নিয়ে? কারণ আপনারা তো ওনাদেরকে মানুষই মনে করেন না। এই আপনারাই যারা নারীদের নিয়ে কাজ করেন, তারাই কিন্তু আবার ওনারা 2 দিন ছুটি নিলে বাড়ি মাথায় করেন, 500 টাকা মাইনে বাড়াতে বললে আপনাদের ভীষণ চিৎকার শুরু, যে আপনারা তো আবার মেয়েদের নিয়ে কাজ করেন। খারাপ লাগে। আচ্ছা, এই যে আর্নেশ কুমারের যে জাজমেন্টটা এসছে, সেটা কি সত্যি সত্যি এই যে ভিডিওগ্রাফি করতে হবে সার্চ এন্ড সিজারের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে কি আদৌ কোনো স্বস্তি নেই? কারণ কি বলুন তো, এই যে যখন এই স্ত্রীধন উদ্ধারে আসে, বেশিরভাগ সময় কি হয় জানেন তো, বলে যে আমার তো এটা ছিল, চলে যাওয়ার পর আবার বলে কি এটা ছিল আমি নিইনি। গয়নার ক্ষেত্রে তো বলেই যে আমার এই গয়না বাবা দিয়েছিল, মানে ভিক্টোরিয়ার গলার নেকলেস ওনার বাবা দিয়েছিল, উনি রেখে গেছেন, উনি পাননি আর কি। তো এগুলো ভালো একদিক দিয়ে, এগুলো কিন্তু ভালো। আচ্ছা, এখন কি ওই 498 এর ক্ষেত্রে কি মডিফিকেশন? এখন ওটা হয়েছে বিএনএস এর 85 আর দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে, আর 86 হয়ে গেছে ক্রুয়েলটিটা। ভালো মডিফিকেশন। দেখুন এটাতে তো অনেকদিন আগেই অ্যারেস্ট গুলো বন্ধ হয়ে গেছে, এগুলো না সবার জানা উচিত। এটা কি জানা উচিত? সবাই ভয় পান না, এখনো আমার কাছে সব ছেলেরা এসে বলে দিদি আমাদের তো অ্যারেস্ট করে নেবে, দিদি আমাদের তো চাকরি চলে যাবে। এবং অ্যারেস্ট করে শুধু তখন তো ছিল হচ্ছে বেল পেতে 2 মাস কেটে যেত। একেবারেই সেটা নয়, মানে বেল আপনার হবে, আপনার অ্যারেস্ট হবে না। এবং এটা জেনে রাখুন সবাই যে আপনাদেরকে নোটিশ না দিয়েও কিন্তু ডাকতে পারবে না। আর এই নোটিশের জন্য যদি পুলিশ থেকে টাকা চাওয়া হয়, সেটাও কিন্তু বেআইনি, কারণ এটা একটা গভর্নমেন্ট প্রসিডিওর, এর জন্য আপনার কাছে টাকা চাইতে পারে না। হ্যাঁ, সেটার জন্য আপনারা যদি মনে করেন ওখানে গিয়ে আপনারা কিছু দিলেন, সেটা কিন্তু একটা অন্য ব্যাপার, সেটা আপনি খুশি হচ্ছেন কিছু, বা আপনি মনে করছেন একটা ঝামেলা মিটলো, আপনি দিলেন, সেটা কিন্তু অন্য কথা। কিন্তু আপনার কাছে এই জন্য টাকা চাওয়া যায় না, এগুলো জেনে নিন আপনারা। না কিন্তু মানে এই ক্ষেত্রে এখন পরিবর্তিত হয়ে কি হয়েছে? মানে এখন যদি এটা তো অনেকদিন পুরনো, যে আপনাকে কিন্তু অ্যারেস্ট করা যায় না 2015। আজকে গিয়ে শুধু না, এটা হচ্ছে আপনাকে নোটিশ সার্ভ করা হবে, যে আপনাকে যে থানায় ডাকবে, নোটিশ সার্ভ করে ডাকবে কিন্তু। ও আচ্ছা, হ্যাঁ, নোটিশ সার্ভ করবে, তারপরে আপনি থানায় যাবেন। এবং ব্যাপারটা হচ্ছে যে এগুলোর জন্য কিন্তু কিছু আপনার চাকরি চলে যাবে সব কিচ্ছু নয়। গভর্নমেন্ট চাকরিতে যদি আপনার কাস্টাডিতে আপনি থেকে যান 24 থেকে 48 ঘন্টা, তখন একটু সমস্যা হয়। আর এটা তো সেই কেস নয়, সেরম বধূ নির্যাতনে আপনার ওয়াইফ মরে গেল, সেগুলো তো সত্যিকারের, দেখুন তখন কিন্তু ব্যাপার আলাদা। যারা শাশুড়ি রয়েছেন, একটা জিনিস সাবধান করে দিতে চাইবো, আপনারা না ছেলের বউয়ের গয়না আপনাদের লকারে রাখবেন না। অনেকেই ভাবেন, অনেকেরই সব আছে তো, আপনাদের নিজেদের গয়না আর ছেলের বউয়ের গয়না একদম আলাদা। ছেলের বউয়ের গয়না তার কাছেই রাখতে দেবেন, আর সব একদম সেটা না লিখিয়ে নিয়ে রাখবেন, যে ওনার গয়না উনি ওনার কাছে রেখেছেন, এবং পুরো লিস্ট করিয়ে রাখবেন। কারণ পরে উনি বলবেন যে উনি আপনার কাছে রেখেছিলেন ভিক্টোরিয়ার গলার হার মায় অবধি, সেটা বলবেন, আর বলবেন ওই তো ওনার কাছে রেখেছিলাম। আপনাদের বলবেন তোমার মায়ের লকারে রেখে এসো। আমি বলছি এই কথাগুলো, আপনাদের কিছু করার নেই, কারণ রোজ দেখে 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 দেখে, আর ওটা তো স্ত্রীধন, মানে আপনি আপনার পৈতৃক গয়না শ্বশুর বাড়ি, ধরুন আপনার শাশুড়ি আপনাকে দিয়েছিলেন, আপনি ওনাকে দিয়েছেন ভালোবেসে, এবার জেনে রাখবেন পরের দিন থেকে কিন্তু ওটা স্ত্রীধন। উনি চলে গেলেও বিয়ের 3 মাস বাদেও আপনি কিন্তু আর ওটা ফেরত পাবেন না। কাজে এইসব পৈতৃক গয়না যত আছে, অনেক মেয়েরা হয়তো ভাববেন আমি খারাপ পরামর্শ দিচ্ছি, কিন্তু আমি বলতে চাই ছেলের মায়েদের,
সে আপনাদের ওই পৈতৃক গয়না যত আছে যে আপনার শাশুড়ি আপনাকে দিয়েছেন, এসবগুলো চেষ্টা করবেন যতটা দেরি করে দেওয়া যায় ছেলের বউকে, যতটা দেরি করে দেওয়া যায়, মানে বিয়ের সঙ্গে সঙ্গে যদি না দেন ভালো হয় আজকালকার দিনের জন্য আমি বলছি। কারণ দেখুন এটার মধ্যে তো লজ্জার বা ভয়ের বা অপমানের কিছু নেই। আজকালকার বিয়ের স্থায়িত্ব তো একটু কম, কারণ 5 বছর বিয়ে টেকা মানে প্রায় প্ল্যাটিনাম জুবিলি আজকাল। তো 5 বছর বাদে দিন, আর প্রথমে একটু কম গয়নাকাটি দেবেন, কারণ আপনার তো কম্পিটিশন আপনার বোন, যা, ননদ, পাশের বাড়ির কাকিমার সঙ্গে, ওরা কত দিয়েছে আমি তার থেকে বেশি দিলাম, আমি তার থেকে ভালো শাশুড়ি। আবার একজন আমায় এসে বলে, না দিদি আমি ছেলেকে দেখাতে চাইছিলাম আমি কত ভালো শাশুড়ি, অত গয়না দিয়ে, আমায় বলেছেন একজন এসে। আপনার কারোর সঙ্গে কম্পিটিশান নেই, অল্প অল্প করে দেবেন। হ্যাঁ, একমাত্র ছেলের বউ হলে সব উনিই পাবেন। এই জন্মদিনে, এই বিবাহবার্ষিকীতে, বা ওর যখন বাচ্চা হবে তখন অল্প অল্প করে দিন, অল্প অল্প। নয়তো কিন্তু দিতে পারেন আমাদের কাছে এলে বা অন্য কোথাও গিয়ে কাঁদুনি গাইবেন না, কারণ ওটা কিন্তু স্ত্রীধন, এটা আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী আপনি কিন্তু আর ফেরত পাবেন না, এইটা মাথায় রেখে দেবেন। আমার কোনো আমার কি, আমি কি গয়না পাবো, কিন্তু আপনাকে বলে দিতে চাই না। অনেক সময় কি হয়, শ্বশুর শাশুড়িকেও তো অনেক সময় বধূ নির্যাতনের না, মামলা, দেখুন ওটাতে কত অসুবিধে নেই। ডিজিটাল ইনভেস্টিগেশন এবং ইএফআইআর কি এখন মানে এফেক্টিভ, মানে ডিজিটাল ইনভেস্টিগেশন কি পসিবল? আপনারা কিন্তু সবসময় ভাবেন না যে থানায় গিয়েই জানাতে হবে, না, আজকাল কিন্তু সবাই মেল করতে পারেন। আর প্রথমেই ওই জিডি টিডিতে কেউ যাবেন, ওটা একটা ইনফরমেশন করে রাখবেন থানায়, মেল আইডি সব অ্যাভেলেবেল নেটে। আপনাদের যদি মনে হচ্ছে যে এরকম একটা কিছু ঘটছে, সেই থানায় একটা মেল করে দেবেন। আচ্ছা। আর আপনারা চাইলে সঙ্গে আমাদের মেল আইডি আমি বলে দিতে পারি, সঙ্গে কপি টু একটা allbengalmensforum@gmail.com করে রাখতেই পারেন। এটা জেনারেলি সবাই করে, কোথাও যাওয়ার দরকার নেই। সবাই আজকাল সারা ভারতবর্ষ জুড়ে মানে মেলে জানানো যায়, ওই ফর ইওর ইনফরমেশন করে। মনে রাখবেন এটা জিডিও নয়, এফআইআরও নয়, ফর ইওর ইনফরমেশন করে। সেই আমার যে সংশ্লিষ্ট পুলিশ স্টেশন, যেটা আপনার লোকালিটি যেটা পুলিশ স্টেশন, সেগুলো সব খবর নেবেন, জানিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে 498A জেন্ডার নিউট্রাল হলো না কেন? দেখুন আমার একটা কথা বলি, এটা তো বধূ নির্যাতন, এটাও মাথায় রাখতে হবে। এটা না বধূ নির্যাতন না হয় নারী নির্যাতন হওয়া উচিত ছিল, কারণ এর আন্ডারে আমার কাছে এরকম শাশুড়ি তো এসেছেন 2 হাতে কালশিটে পড়ে গেছে, বউ এমনভাবে মেরেছেন, তাহলে সেটা কেন 498-এ হবে না, তাই না? এটা কিন্তু হওয়া উচিত ছিল নারী নির্যাতন। একমাত্র বধূরাই কিন্তু নির্যাতিত হন না, অনেক ননদকেও মারধর খেতে হয় বৌদির কাছে, অনেক কাকিমা, অনেক পিসি, অনেক ননদ, অনেক ঠাকুমা, তাকেও মারধর করছে। সেদিনই এসেছিলেন, ঠাকুমাকে খেতে দিচ্ছে না বউ। তো তাহলে এটার প্রথম কথাটাই ভুল হচ্ছে, বধূ নির্যাতন। উচিত ছিল নারী নির্যাতন হওয়া, তাই না? তাহলে সবাই এর মধ্যে ঢুকতেন। আজকে যে ওমেন্স কমিশনে ছেলেদের মা, বোন, কাকিমা, পিসিমা কেউ যে গেলে তাদেরকে করা হয় না কেন? তারা ছেলের বাড়ির আত্মীয় বলে, এটা তো ঠিক না। ওখানে গেলে মেয়েরা সুবিধা পান না কোনো। এই ডোমেস্টিক ভায়োলেন্স সবার জন্য হওয়া উচিত ছিল, শুধু বউদের জন্য নয়। আর এটাই অ্যাকচুয়ালি কি, যখন এটা করা হয়েছিল তখনও তো এরকম হয়নি। দেখো, ছেলেরা অনেক কাল আগে থেকেই বাড়িতে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। প্রথম কথা, ছেলেরা কোনোদিন বলেনি, কোনোদিন বলেনি, বলতে হবে। রামকৃষ্ণও বলেছেন যে বাচ্চা না কাঁদলে মা তো দুধ দেয় না। তো ছেলেরা আজও কি বলে না। আমরা কিছু লোক চেঁচিয়ে এখন ব্যাপারটাকে একটু সামনে এনেছি। তো সেই জন্য কোনোদিন ভাবাই হয়নি এদেশে ছেলেরা নির্যাতিত হতে পারে। ছেলেরা বাড়ির কর্তা, ছেলেরা নিজেরা ইগোতে ভুগছে, আমায় কেন, আমি কেন নির্যাতিত বলবো, আমি কেন। কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটাও শুধু মেয়েদের জন্য। তা সমস্ত জায়গায় কি ছেলেদের হ্যারাসমেন্ট নেই? সমস্ত ইন্ডাস্ট্রিতেই আছে, কিন্তু বলছে কি শি বক্স, মেয়েরা তার মধ্যে ফেলবে, যারা যেখানে, কারণ নাম জানানো হবে না। তা আমার আপত্তি নেই, নিশ্চয়ই মেয়েরাও অনেক হ্যারাস। কিন্তু আমি আজকে একটা প্রশ্ন রেখেছি ফেসবুকে মেয়েদের কাছে, আচ্ছা আপনারা বলুন তো, যে ছেলেরা কি সমস্ত জায়গায় হ্যারাসড হয় না? স্কুলের জন্যেই আমার কাছে এত স্কুলের টিচাররাও আসেন, কলেজের প্রফেসররাও, যে তার এর মধ্যে তো সেই ছেলেরা আপনাদেরই বাবা, ভাই, দাদা, স্বামী, ছেলে, বন্ধু, প্রেমিক। তাহলে তাদের জন্য একটা হি বক্স কেন রাখা হবে না? স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য একটা হি বক্স কেন থাকবে না? আর না তো হিউম্যান বক্স থাকুক, সবাই ফেলুন, কিসের সমান অধিকার নয় তো? আমার মেয়েদের আইন নিয়ে, মেয়েদের জন্য সব কিছু নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু ছেলেদেরটা এরকম আনদেখা কেন করা হবে? এ দেশে বাচ্চা ছেলেদের সেক্সুয়াল অ্যাবিউজ 53%, সেগুলো না দেখা কেন করা হবে, যেখানে পক্সোটা জেন্ডার নিউট্রাল ল। আমার বক্তব্য এইটুকুই, আর কিছু না। মেয়েদের জন্য সবই হোক, কিন্তু সেই হিসেবে মেয়েদের জন্য কোনো কাজ হয়নি। আমি এই কাজ করতে এসে মানে একদম দায়িত্ব নিয়ে বলছি যে এদেশে মেয়েদের জন্য কোনো কাজ হয় না।
যাদের কাছে মেয়েদের এনজিও আছে কিছু মনে করবেন না, সরি ফর মাই ওয়ার্ডস, বেশিরভাগই সমস্ত ফান্ডের টাকা নিয়ে ফুলে ফেপে উঠছেন। আপনারা সত্যি মেয়েদের জন্য কিছু কাজ করেন না। কারণ মেয়েদের সমস্যাটাকে জেনারেলি আমাদের দেশে বধূ নির্যাতন আর রেপের মধ্যে আটকে রাখা হলো, তার বাইরে মেয়েদের যে অজস্র সমস্যা সেদিকে দিকপাতই করা হলো না, তাকানোই হলো না সেই সমস্যার দিকে। মেয়েদের সমস্যা এই দুটোই শুধু নয়, আরও অনেক সমস্যা আছে মেয়েদের, যেটা মেয়েরা বলবেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি, তাকাইনি আমরা সেদিকে কোনোদিন। তাই যেখানে মেয়েদের জন্যই কাজ করা হচ্ছে না সেখানে ছেলেদের জন্য কি কাজ করা হবে, কেউ ভাববে কেন? আর একটা সমস্যা কি, এই দেশের না 10% কি 12% পুরুষ মানুষের হাতে যাবতীয় ক্ষমতা, টাকা পয়সা, ক্ষমতা, আইন তৈরির ক্ষমতা, এভরিথিং। তারা ভাবছেন আমরা তো এই দিয়ে আমাদের কিছু হলে আমরা বেরিয়ে যাবো, আমাদের কি, আমাদের কাছে সব আছে। কাজে বাকি যে 90% সাধারণ পুরুষ মানুষ, তাদের কথা তো ওনারা কোনোদিন ভাবলেন না। না, তারা কি সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে আছেন। এই যে আজকে একজন ভদ্রলোক 28 বছর না কত 20 বছর বাদে একটা ফেক রেপ কেস থেকে বেরোলেন, বার করলেন যে ভদ্রমহিলা তিনি কিন্তু একজন মেয়ে লয়ার। সেই ছেলেটি না তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে পেরেছে, তার কোনোদিন বিয়ে করা হলো, তার সবাই মারা গেছেন, তাই এর এই 20 বছর না 28 বছর কে ফেরত দেবে ফেক রেপ কেসে? ওদিকে আমাদের প্রেসিডেন্ট বলছেন কি ধর্ষণের শাস্তি একদম সোজাসুজি মৃত্যু, ডেফিনেটলি মৃত্যু, কিন্তু আপনাকে তো উত্তর দিতে হবে আজকে এই যে ফেক রেপ কেস, তাই এরকম ফেক কেসগুলোতে আপনি তাহলে সোজাসুজি মৃত্যুর দাবি করেন তো? আমি সব মেয়েদের কাছেও আজকে জানতে চাই যে কালকে আপনার ভাই কিন্তু এরকম একটা ফেক রেপ কেসে পড়তে পারে, তাহলে যে সঙ্গে তৎক্ষণাৎ মৃত্যু কোনো বিচার টিচার ছাড়াই, তাহলে যদি প্রমাণ হয় আপনার ভাইয়েরটা ফেক রেপ কেস ছিল 2 বছর বাদে, তখন আপনি ক্ষমা করতে পারবেন তো? আমার এই প্রশ্নগুলো থাকবে সব সময়। আমিও একদম তাই বলি, যাই যে একটু আগেই বললাম যে কত রেপ কেসের লোকেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েগুলো জীবন হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে কথা সেই বিচারটা কে করবে, এটা রেপ কেস না ফেক রেপ কেস? কারণ মেয়েরা এত বেশি ফেক রেপ কেস করেছেন আজকে তো গুলিয়ে যাচ্ছে সব কিছু, ইভেন গ্যাং রেপ কেসেরও এত ফেক রেপ কেস ফেক আছে, তাহলে তো সব গুলিয়ে যাচ্ছে। মেয়েরা আপনারা নিজেদেরকে একটা সর্বনেশে জায়গায় এনে ফেলেছেন সব কিছু ফেক 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 করতে করতে। এবং একটা খুব কমন জায়গা আছে, মানে যেটা অনেকেই ফেস করেছেন বহু মানুষ, সেটা হচ্ছে যে ওই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এবং সেটা যখনই কোনো গোলমাল হচ্ছে তখন তার সঙ্গে একটা রেপ কেস জুড়ে দেওয়া হয়। মানে এই যে বিষয়টা, এটাতে কেউ যদি ফেঁসে একবার যায় সে তখন কি করবে সেই মানুষ? না, এর থেকেও ব্যাপারটা হচ্ছে যে আজকে জাজেরাও এটা বলছেন যে আপনারা বিয়ে মানে প্রেমের সম্পর্কটা না টিকলেই আপনারা একটা রেপের কেস দিয়ে দিচ্ছেন, আপনাদের তো কনসেনসুয়াল সেক্স ছিল। আমি না তার থেকেও মেয়েদের কাছে একটা কথা জানতে চাই যে দেখুন আপনাদের কত ছোট করা হয় যে আপনারা তার মানে বিবাহের প্রতিশ্রুতি দিলেই সহবাসে রাজি হয়ে যান। ভাবুন বিএনএস 69-এ যেটা আছে যে বা আপনি এটা কাজের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আপনাকে আপনার বস বলছে প্রমোশন দিয়ে দেবে বা কাজ দিয়ে দেবে, বা কোনো একজন লোক বলছে আপনাকে কাজ দেবো, আপনি সহবাস, তার মানে নিজেদের ছোট হওয়াটা আপনাদের নজরে পড়ে না? যে আপনাকে কেউ কাজের প্রলোভন দেখালে আপনি সহবাসে রাজি হন, আপনাকে কেউ বিয়ের প্রলোভন দেখালে আপনি সহবাসে রাজি হন, আপনাদের কোথায় নামানো হচ্ছে এটা আপনারা ভাবুন শুধু। আমি তো ওটাতে পরে আসছি, পুরুষ মানুষের তো কিছু নেই, সে তো ফেসেই আছে। আমি বলি মেয়েরা আপনারা ভাবুন আপনাদের কোথায় নামানো হয়, আপনাদেরকে কীরকমভাবে কমোডিটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা আপনারা বুঝুন। আপনারা যে সারাদিন ভোগ্যপণ্য আপনারা তো নিজেরা হতে চান। এই যে ধরুন যেসব আইটেম ডান্সে আপনারা আপনাদের বড় বড় নায়িকারা মানে নাম করতে চাই না নামের নাচতে, তাদের কাউ তো টাকা পয়সার অভাব নেই, তারা তো সব মানে বিরাট বিরাট জায়গার মানুষ, তারা কিসের জন্য সব নাচ করতে নামেন? ওই সমস্ত নামমাত্র পোশাক পরে টাকা পান বলে তো নামেন। তাহলে কি করে আপনারা ভোগ্যপণ্য দাবি করেন নিজেদেরকে? আমার খুব জানতে ইচ্ছে করে। এই যে নামমাত্র পোশাক পরে আপনারা চলাফেরা করেন, সব জায়গায় যান, যেসব পার্টি টাটি তো যান, দেখেছি, কেন ভোগ্যপণ্য দাবি করেন কী করে? আপনাদেরকেও পড়তে বাধ্য করেছে এই পোশাকগুলো? যেই মেয়েগুলো বাধ্য হয়ে সত্যি এসব করে তাদের খবর কিন্তু আপনারা কেউ রাখেন না, আর তাদের বলাও হয়ে ওঠে না তারা ভোগ্যপণ্য, তাই না? দিল্লিতে প্রত্যেক দিন 54 জন করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন, তার মধ্যে শিশু কিশোরী যেমন আছেন, প্রাপ্তবয়স্ক পুরুষও আছেন, কিশোরও আছেন, কেউ জানে না তারা কোথায় যাচ্ছেন। এইসব খবর রাখেন আপনারা? রোজ 54 জন করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন, সবাই আছেন তার মধ্যে। যেরকম প্রলোভনে পা দেয়া মানে কিশোরী শিশু মানে শিশু মানে বাচ্চা মেয়ে কিশোরী তরুণী সবাই আছেন, তেমনি অনেক প্রাপ্তবয়স্ক পুরুষও কাজের প্রলোভনে এরকম পা দেয়া বাচ্চা ছেলে সবাই আছেন। এগুলো খবর আপনারা রাখেন? কতগুলো বস্তা পচা বুলি শিখে রেখেছেন, সেইগুলো সারাদিন আওড়ে যাচ্ছেন। আর মানুষের জন্য কাজ করা, এগুলোর জন্য না কোনো সময় হয় না, একটা সময় থেকে ভেবে নিতে হয় যে মানুষের জন্য কি কাজ করব। এটা আমাদের দায়িত্ব, মানুষের জন্য কাজ করাটা।
আমাদের সবার ভাবা উচিত। ওই সারাদিন ফেসবুকে লিখে লিখে এই করব ওই করব, মেয়েদের জন্য এই ভাবো, এগুলো করে হয় না কাজ করা। রাস্তায় নামতে হয় তার জন্য। আপনারা কিচ্ছু জানেন না যে কোথায় নারীদেরও কী অবস্থা, পুরুষ মানুষের কী অবস্থা, তাদের পরিবারগুলো কি সাংঘাতিক বিপদে আছে, আপনারা কেউ জানেন না। জানবেন যেদিন আপনাদের বাড়ির কোনো পুরুষ মানুষ বিপদে পড়বে, আপনারা সেদিন একমাত্র জানবেন। এরকম মেয়ে সত্যি আমায় বলেছে, ম্যাডাম আপনাকে আগে কী গালাগাল দিতাম, যেদিন আমার ভাই বিপদে পড়লো সেদিন বুঝলাম আপনি কত ঠিক কথা বলেন। আমার কোনো ইচ্ছে নেই মেয়েদেরকে ছোট করার, কিন্তু মেয়েরা আপনারা নিজেদের খুব ছোট করে ফেলছেন এইসবগুলো করে। না, তুমি আমায় বলো যে কোনো পুরুষ যদি সত্যি সত্যি এরকম কোনো একটা ঘটনায় শিকার হন, তখন তিনি কি করবেন বেসিক্যালি? প্রথম কথা, ভয় পাবেন না। এমন নয় যে ভয় পেয়ে একদম হাত পা ছাড়া হয়ে আত্মহত্যার দিকে চলে যাচ্ছি। এটা আপনি আত্মহত্যা করলে কোনো শহীদ বেদি হবে না আপনার জন্য। মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে প্রথম কথা আমাদের মতো সংস্থায় কোনো আসতে পারেন, অন্য আরও সংস্থাতে যেতে পারেন, যোগাযোগ করবেন, সব হবে। লয়ারের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে। বেল প্রথমটা BNS 69 তো একটা নন বেলেবল অফেন্সে চলে যায়, যাই বলে এমন না যে আপনার বেল হবে না, হ্যাঁ কাস্টাডি হবে, সেখান থেকে বেল করিয়ে বার করতে হবে। এই সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে এই কেসগুলো দাঁড়ায় না, কারণ এগুলো না সবসময় জেনারেলি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা থাকে, জেনারেলি। আর যেই মেয়েদের সত্যি সত্যি এরকম করা হয়েছে তার মধ্যে না অধিকাংশ মেয়ে এ নিয়ে কথাই বলতে চায় না। আর যারা এগুলো করে জেনারেলি অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত, তারপরে টাকা চেয়ে সেটেল করতে চায়। কাজে আমার প্রথম কথা, পুরুষ মানুষ এবং তাদের পরিবারকে যা হয়ে যাক মাথাটা হারাবেন না। আর 10টা লোকের পরামর্শে না প্রভাবিত হবেন না। হেই তোর কি হবে, এই এখন এটা কর, এই এখন ওটা কর বলে গুচ্ছের টাকা খরচা করে ফেলবেন না নানান জায়গায় গিয়ে। সব কিছুর সমাধান আছে জানবেন, সব কিছুর। সঠিক জায়গায় গিয়ে সঠিক কথাটা জানতে হবে, বলতে হবে, সঠিক লয়ার ধরতে হবে, সব সমাধান আছে। আমি সবাইকে একটাই কথা বলি, প্রচুর সময় লেগে যায় না এটা? না, সময় একটু লাগবে। তবে এখনো একটা কথা বলি সৌরভ, এমন কিন্তু নয় যে সব আইন একদম বেআইন হয়ে গেছে। তা যদি হতো পৃথিবীটা চলতো না। সব পুলিশ অফিসার একদম বিকিয়ে গেছেন, এটাও নয়। অনেক ভালো এখনো আছেন, আইন এখনো আছে। আইন নেই এটা বলে দিলে কিন্তু তাহলে আমরাই বা কী করে কাজ করব? ভরসা উঠে যাবে তো সব কিছুর থেকে। এখনও অনেক ভালো পুলিশ অফিসার আছেন যারা আমাদেরকে প্রচুর সাহায্য করেন, আমাদের প্রচুর লয়াররা আছেন যারা প্রাণপাত করে দিচ্ছেন। কাজে ভরসা উঠে গেলে, আর আমি তো প্রথমেই পুরুষ মানুষের পরিবারকে একটাই কথা বলি, প্রথমেই বুঝতে হবে কিচ্ছু হয়নি, হয়েছে একটা বিপদ এসছে, বড় ঝড় এলে মাথা নিচু করতে হয়, একটু করব। বিবাহিত জীবনে কোনো পুরুষ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, কি তখন করবে? তো তাকে আগে থেকে আমি বলছি না, থানায় মেল করে রাখা। আচ্ছা, থানায় মেল করে রাখা, যে আমি এগুলো হচ্ছি এবং আমি তো বলবো সবাইকে, অফিসের HRও একটা মেল করে রাখতে। সবাই সেটা সাহস পান না, জানিয়ে রাখা। আচ্ছা, আগে থেকেই জানিয়ে রাখা যে এরকম ঘটনা ঘটছে। যেমন অনেকের ওয়াইফই তো আছেন যারা অফিসটা টার্গেট করেন। মানে আর অফিস একটা এমন জায়গা, বা কাজের জায়গা সবার একটা এমন জায়গা যেখানে তো সোশ্যাল প্রেস্টিজটা নিয়ে খুব টানাটানি ভীষণ। এবং আমরা তো বেশ কিছুদিন আগে দেখেছি, সেটা প্রায় রিমার্কেবল ঘটনা ঘটে গেছে, অতুল সুভাষের ঘটনা, যেখানে স্ত্রীর অত্যাচারে চলেই গেলেন। এরকম আরো অনেক অতুল সুভাষ আছে। বারাসাতে সুধাংশু দাস বলে একটি ছেলে ছিল, চলে গেছেন এই সেম জিনিস। আমি বলি এগুলোকে কেন ডাউরি বলা হবে না? শ্বশুরবাড়ির টাকার ইয়েতে ওর বাবা তার 3 মাস আগে মারা গেছেন, ছেলেটি একটি মাত্র ছেলে ছিল মায়ের, ছেলেটি এরকম শ্বশুরবাড়ির থেকে এত টাকার চাপ, সে মেয়েটি তো এখনো ফেরার, তাকে তো ধরাই যায়নি। বারাসাত কোর্টে বিশাল এই নিয়ে হয়েছিল। তার আগে কি আমরা দেখিনি রজত ভট্টাচার্য, অনুপম সিংহকে মনে নেই যে ওর বউ সে মেরেছিল কিভাবে? এরকম অনেক ছেলে আছে, পুনিত খুরানা, মানব শর্মা, কে নেই? প্রচুর ছেলেরা। আর সবচেয়ে বড় কথা, বহু অতুল সুভাষ এরকম নীরবে ঘটে যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, আমরা জানি না। বহু অতুল সুভাষ মরে মরে বেঁচে আছেন, আজকে এই অতুল সুভাষ চলে গেছে তাই আমরা জানি। বিশেষত শিক্ষিত মধ্যবিত্ত শহরাঞ্চলে না বহু পুরুষ এই ধরনের অভিজ্ঞতার মধ্যে ওনারা কোনো কথা বলতে পারেন না, এটাই ওনাদের সোশ্যাল প্রেস্টিজ, ওনাদের ভ্যালুজ, ওনাদের বাড়ির চাপ। এই যে মেয়েদেরকে শেখানো, একটা মেয়েরা বলে না যে মেয়েদেরকে বলা হয় মানিয়ে নে, কিন্তু আমি আমার অফিসে বসে নিরন্তর দেখি যে এত ছেলের বাবা মারা বলে বাবু একটু মানিয়ে নে, আমাদের ফ্যামিলিতে তো কোনোদিন এরকম হয়নি। ঠিক আছে, মানে বাবুকে বলছে মারধর খাওয়াটাও মানিয়ে নে। বহু স্ত্রী তো আছেন স্বামীকে মারধর করেন, বাবা মায়েরা বসে বলছে দিদি আমরা বলছি একটু মানিয়ে নে, ঠিক আছে দেখা যাক। আরো বাচ্চা হয়ে গেলে তো এটা আরো বেশি বলে। এবং মানে অনেক ক্ষেত্রে কিন্তু ওই যে প্রত্যেক পুরুষেরই একটা পুরুষ বেস্ট ফ্রেন্ড থাকেই, হ্যাঁ, সবেতেই যার সঙ্গে সলিউশন কিছু হলেই চল পার্টি করি, হ্যাঁ,
এই এই বন্ধুরাও কিন্তু শেয়ার করার ক্ষেত্রে বলছে ভাই মানিয়ে নে, কি করবি, আমি তো এটাই বললাম, ম্যানেজ করে নে, একটু ম্যানেজ করে নে, manage যেটা করে বলে নাও। সেটা করে নে। আমারও তো এরকম, জানিস তো। মানে একই রকম কনসিকোয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। মেয়েরা কিন্তু এটা বলে না, মেয়েরা কিন্তু আমি দেখেছি মেয়েদেরকে বলে যে তুই এখনো যাসনি পুলিশে, এখন জানা থানায়, চল আমরা তোর সঙ্গে যাচ্ছি। ইভেন আমি আরেকটা উল্টো কথা বলতে চাই, অনেক ছেলেদেরকে অফিসেও হয়তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসানো হয়েছে, তাদের বান্ধবীরা কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছে, বলেছে দিদি ও কিন্তু একদম এরকম না, ওর নামে কিন্তু এটা মিথ্যে কেস দেওয়া হচ্ছে। আচ্ছা, ছেলেরা কিন্তু আনে না, একদম না। আর দুটো হয়, একটা পুরুষ মানুষের পাশে কিন্তু থাকে না, তখন আবার হাসে, এই দেখ বউ কিরকম করছে, আচ্ছা উনি কিন্তু নিজের বাড়িতে রোজ মার খান, সেটা স্বীকার করবে না, উনি ওর পাশে দেখাচ্ছে কত বীরপুঙ্গ, ওর বাড়িতেও একদম ঠিক আছে, কিন্তু না, ওর বাড়িতেও ও ঝামেলায় আছে, কিন্তু এর কাছেও স্বীকার করবে। আজকে যদি হঠাৎই কোনো পুরুষের ওপর কোনো মহিলা অফেন্সিভ হয়ে চড় মেরে দেন বা এই ধরনের কোনো অ্যাটাক মানে শারীরিক নিগ্রহ করেন, সেক্ষেত্রে পুরুষ কি করতে পারে? এই ঘটনা খুব কমন, কিন্তু না না না, আমি এটা কথা অটোতে বলছি, ঘটছে। পুরুষ মানুষের প্রবলেমটা কোথায় আমি বলছি, এর হিসেবে কিন্তু আমাদের আইপিসিতে ছিল 323, সেটা চেঞ্জ হয়েছে। এবার পুরুষ মানুষ কিন্তু কখনো সেটা নিয়ে থানায় যান না, উনি ভাবেন আমি কি করব, উনি কিন্তু করতে পারেন মারধরের, কিন্তু আইন আছে আমাদের, তাই সেটা নিয়ে আপনি থানায় কমপ্লেন করুন না গিয়ে। আপনার কেন ফোন 98 নিয়ে ভাবে বসে আছেন আপনি সারাক্ষণ? ইভেন আপনার ওয়াইফও যদি আপনার গায়ে হাত তোলে, আপনি তো সেটা নিয়ে যেতে পারেন, আপনি যান না কেন? ওনারা যাবেন, আপনি বলুন, যাবেন না। না দিদি ভাবি কি বাড়ির ব্যাপার, বাইরে যাবো, তা আপনি একটা চর মারলে তো আপনার বউ সঙ্গে সঙ্গে যাবে। বা রাস্তায় যদি আপনাকে কেউ একটা নিগ্রহ করে এরম, আমি কিন্তু বলছি না আপনি ঘুরে চর মারুন, আমি একবারও এ কথা বলছি না, কিন্তু আপনি কেন থানায় যাবেন? আপনি লোকাল, মানে ধরুন আপনি বাসের থেকে নেমেছেন, বাসে ওখানেই বাসটা থামিয়ে দিতে বলুন, নেমে নিয়ারেস্ট থানায় চলে যান, তার জন্য তো আপনাকে পড়তে হবে, সেই পড়াটা তো আপনাদের নেই, গন্ডগোলটা তো এখানেই, আপনি তো জানেনই না যে আপনি এটা করতে পারেন। ডক্টর অশোক কুমার মিত্তল 2025 সালে পুরুষ কমিশনের প্রপোজাল রেখেছিলেন। হ্যাঁ, পুরুষ রাজ্যসভায় রেখেছেন, জানি না, তবে আমার কাছে হবে কোনোদিন পুরুষ কমিশন হবে জানি না, আমরা তো সেটারই আশাবাদী, যদি বলি হবে না তাহলে এই আন্দোলনের কি মানে। রবি কিষণ জিও সাপোর্ট করেছেন, কিন্তু আমার মনে হয় যে এই যে কথাটা উঠেছে অ্যাটলিস্ট রাজ্যসভায়, সেটাতেই আমাদের মনে হয় অনেকটা বড় ব্যাপার। আজ পর্যন্ত তো কোনো, ওনাকে যে বলতে দেওয়া হয়েছে এটুকু আমার মনে হয় একটা বড় ব্যাপার। এই কেরালা স্টোরিটা নিয়ে যদি তুমি একটু এক্সপ্লেন করো। দেখুন, এরকম ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটাই বলতে চাই যে এই যে ওমেন এম্পাওয়ারমেন্টের নামে নিশ্চয়ই হওয়া উচিত, এত আইন মেয়েদের জন্য থাকাই উচিত, কিন্তু এই যে অপব্যবহার, এই যে মেয়েদের কোথাও না কিছু মেয়ের মনে একটা ধারণা জন্মে গেছে আমরা যেখানে যা খুশি তাই করতে পারি, করে একটি ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি, তারপরে তার গ্রেপ্তার হলো কি না হলো অন্য কথা। এই যে এত বড় অন্যায়, এটা আমি কিন্তু বারবার বলে আসি যে একদিনের মাসুল কিন্তু দিতে হবে। আজকে আমি যা মনে হলো তাই করলাম, একটি ছেলে সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেললো, এটা আমি আরো অনেকবার বলেছি। জুডিশিয়ারির এটা ওটা সেটা জাজমেন্ট, যা ইচ্ছে তাই জাজমেন্ট। তো আমার কাছে কথা যে এটা যে কত বড় অন্যায়ের দিকে দেশকে ঠেলে দিচ্ছি, যে মেয়েদের ক্ষেত্রে যা খুশি তাই হতে পারে, তাদের ইচ্ছা হলো তারা ভিডিও করবেন, যা খুশি তাই ছড়িয়ে দেবেন, এরপর সেই অপমান নিতে পেরে একটি পুরুষ মানুষ আত্মহত্যা করবে, এর মাসুল দেশকে দিতে হবেই হবে, যা মনে হচ্ছে তাই। কিন্তু এটা চলতে পারে না, কোথাও না কোথাও গিয়ে রাশ কিন্তু টানতেই হবে। আমরা ভীষণ কি বলবো সহানুভূতিশীল এবং সংবেদনশীলভাবে ডিল করি মহিলা অ্যাসিড ভিকটিমদের জন্য। পুরুষ অ্যাসিড ভিকটিম হয় ভারতবর্ষে কিন্তু 37% পুরুষ অ্যাসিড ভিকটিম আছে, হ্যাঁ, প্রিসাইজলি 37%। এবং ভারতবর্ষের কিন্তু দুটি আইন জেন্ডার নিউট্রাল, একটা পক্সো, একটা কিন্তু অ্যাসিড অ্যাক্ট, যেটা কেউ কথাই বলে না এগুলো নিয়ে। এবং এবছর, গত বছর প্রথমবার এখানে একজন অ্যাসিড অ্যাটাক ভিকটিমের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদের নিয়ে কোনো র্যাম্প ওয়াক, আমাদের এখানে যে র্যাম্প ওয়াক হয় একটা আমার প্রোগ্রামে, তাতে কিন্তু আমি ওদের হাঁটাই, এখানেও আরও কয়েকজন আছেন যারা এই নিয়ে কাজ করেন, তো তাদের জন্য কিন্তু কিছু হয় না, তারা জীবনে কি করে ফিরবেন, তাদের কি করে ব্যবস্থা হবে থাকার খাওয়ার, এগুলো নিয়ে কেউ ভাবেন না। আচ্ছা, এই যখন কোনো একজন পুরুষ এবং একজন নারী একসঙ্গে থাকছেন, ইনস্টিটিউশনালি বিয়ে না করে লিভ টুগেদার করছেন, সেক্ষেত্রে নারী পুরুষের অধিকারের কি কি বিষয় আছে? যদি পুরুষ মানুষের যথারীতি কোনো অধিকার দেওয়া নেই, নারীদের কিন্তু সবই অধিকার দেওয়া হয়েছে। ডিভি আগে দেওয়া হয়েছিল, এখন তো আবার বলছেন মানে সঙ্গিনী প্রায় স্ত্রীর সমানই মর্যাদা পাবেন। তাহলে আমি বলি বিয়ের স্যাংটিটি কি রইলো? এক তো হচ্ছে সেটা, আর তাহলে লাভ কি? এটা তাহলে লিভ টুগেদার কেন হলো? এটা তাহলে এটা তো বিয়েই,
ইভেন আপনার তো আগে থেকেই ছিল যে লিভ ইনে যে সন্তান জন্মাবে সে কিন্তু লেজিটিমেট, সে কিন্তু আপনার সব কিছুই অধিকার পাবে। তাহলে যদি লিভ টুগেদারটা যদি তাই হলো, আপনার আইনি সুবিধা আছে, আপনি 498ও করতে পারেন, ডিভিও করতে পারেন, এখন আবার বলছে সঙ্গিনী মানে পুরোটা একদম স্ত্রীর মতোই বৈধতা, তাহলে আপনার একটা স্ত্রী তো একটা তাহলে অসম্মানের জায়গা হয়ে গেল। তাহলে স্ত্রী ব্যাপারটার আলাদা মর্যাদা কি রইল, আমাকে বোঝান তো আপনি। এবং স্ত্রী থাকাকালীনও আপনি তো করতে পারেন লিভ টুগেদার, তাহলে কি লাভ? এবং সেখানে পুরুষের কিন্তু যথারীতি কোনো প্রোটেকশন নেই। এগুলো কি প্রহসন? আমি না মাঝে মাঝে আমাদের জুডিশিয়ারি নিয়ে ভাবি, এত ইমেচিওর্ড, এত রিডিকিউলাস, আমার না খুব অবাক লাগে। কারা বসে আছেন জুডিশিয়ারিতে? না, হয়তো স্পেকট্রামটা অনেক বেশি করে, যেহেতু মহিলাদের উপর নারী। না নারী তো ভালো, নারী খুব ভালো, কিন্তু আমার কথা আপনারা তো ভাববেন তো একটু, নারী করতে গিয়ে তো সব ছড়িয়ে ফেলছেন, এত নারী করতে গিয়ে সব ছড়িয়ে ফেলছেন। একটা তো ব্যালেন্স থাকবে, এখন তো আবার চোখও খুলে দিয়েছেন। একটা কিছু ভাববেন তো একটু। আপনাদের বাড়িতে যদি ছেলে থাকে, একদিন তিনিও যে তার খপ্পরে পড়তে পারেন, আপনাদের মনে পড়ে না? বরং মহিলা যারা আছেন তারা অনেক বেটার রায় দেন, আমি দেখছি তো, অনেক বেটার তাদের রায়। পুরুষদের ক্ষেত্রে পুরুষরা বলা হয় যে সন্তানের কাস্টাডির ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকেন, এবং হ্যাঁ, কাস্টাডির ক্ষেত্রে তো দেখুন, মেয়ে সন্তান হলে তো আরোই দিতে চান না, দেবেই না, কেন প্রত্যেক বাবাই নাকি ধর্ষক আর কি, এরকম একটা হাবভাব। এটা কেউ কেউ আনকোট বলেছে যে অল মেন আর পোটেনশিয়াল রেপিস্ট। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? মানে জানি না, মানে তার মধ্যে তো উনি নিশ্চয়ই ওনার বাবা, ভাই, স্বামী সবাইকেই ফেলেন আশা করি, তাই না? তো অথচ সব নারীকে, আমার ইন্টারভিউ থেকে সবাই বলতে থাকেন আমি নাকি সব নারীকেই খারাপ বলি, তাহলে কেন বলবো না? উনি তো 10% ধর্ষক পুরুষ দেখে ওটা বলতে পারেন, তাহলে আমি কেন 30% খারাপ নারী দেখে সব নারীকে খারাপ বলতে পারবো না? কিন্তু আমি তো সেটা বলি না। আমার কাছে বক্তব্য এটা, সব কিছুতে সবাই খারাপ আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মেইনটেনেন্স? মানে অনেক পুরুষের খুব অসুবিধে পড়তে হয় মেইনটেনেন্স, এবং মেইনটেনেন্স সেটা বাড়ানোর জন্য এবং তার সম্পত্তি ইত্যাদি নিয়ে। দেখুন, মেইনটেনেন্স একটা অস্ত্র বানিয়ে ফেলেছে। তো বারবার যেটা বলছি যে কিছু মেয়ের নিশ্চয়ই দরকার, কিন্তু বেশিরভাগ মেয়ে এটাকে বানিয়েছেন অস্ত্র। এবার আমার কথা, জাজেদেরকেও একটু রেকি করতে হবে, একটু বুঝতে হবে। এই 140 কোটির দেশে জাজ রেকি করতে 140 কোটি দেশে না, আমার কাছে কথা ওই রেকি বলিনি, যখন মামলাটা উনি দেখছেন তখন। এবং মেয়েদের ITR জমা দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। বেশিরভাগ লয়ার করছেন কি, মানে মেয়েদের লয়াররা ওটা করছেন না, ওটা এড়িয়ে যেতে চাইছেন। এটা ভীষণ জরুরি। বহু মেয়ে আছে মেনটেন্যান্সটা পাওয়ার জন্য ফট করে আগে চাকরিটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অনেক মেয়ে আছেন এরকম। তো আমার কথা, এরকম তঞ্চকতা করে কোনো কিছু না, মেয়েদেরকে বুঝতে হবে এগুলো। আর মেনটেনেন্স কিন্তু যাদের দরকার নেই তারা যে আপনারা নিচ্ছেন, এটা আপনাদের জন্য গর্বের বিষয় হতেই পারে না, লজ্জার বিষয়। কিন্তু 3 মাসও ঘর করেননি, এলিমিনি চাইছেন, মেনটেনেন্স চাইছেন। আপনারা নিজেরাই ঠিক করুন যে কোনটা আপনাদের জন্য শ্লাঘার বিষয় আর কোনটা অপমানের বিষয়, এটা আপনাদের ঠিক করতে হবে। মহিলাদের জন্য সমস্ত জায়গাতেই একটি নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত থাকে, সেই সংরক্ষণ নিয়ে আপনার কি আমার মত? আপত্তি প্রচুর, কারণ আমার কথা, মহিলারা যখন বলেন আমরা নারী, আমরা সব পারি, আর ওনারা ভীষণ যোগ্য, নিশ্চয়ই তো যোগ্য, আমি তো মনে করি মহিলারা যোগ্য, তাহলে সংরক্ষণ আমাদের দুধ ভাত করে রাখতে হবে কেন, তাই না? এটা তো একটা দুধ ভাতের, তোমার জন্য সংরক্ষণ রেখেছি একটু, কেন আমরা লড়ে নেবো সব কিছু। সুযোগ তো আমাদের সবার সমান এখন, আমরা তো পাইলট হচ্ছি, আমরা এই হচ্ছি, আমরা তাই হচ্ছি, চাঁদে যাচ্ছি, বৈজ্ঞানিক এত ইসরোতে সব কিছু, তা আমরা তো সুযোগ সমান সবার। এমন তো নয় যে একটা ছেলেকে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে আর মেয়েদের দেওয়া হচ্ছে না। সংরক্ষণে বরং উল্টো জিনিস হচ্ছে, সংরক্ষণের জায়গায় মানে একজন মহিলাকে সামনে রেখে তার হাজব্যান্ডই পুরোটা চালাচ্ছেন, এই পঞ্চায়েতগুলোতে যাওয়া হচ্ছে। বরং সেখানে একজন যোগ্য মহিলা জায়গা পেতে পারতেন সংরক্ষণ না থাকলে, তাই না? যোগ্যতার ভিত্তিতে হোক সব কিছু, সংরক্ষণ কেন মেয়েদের জন্য? আমি কখনো সাপোর্ট করি না, আমি কারোর জন্য সংরক্ষণ সাপোর্ট করি না। পুরুষদের পরকীয়ার ক্ষেত্রে তোমার কি মত? পুরুষ পরকীয়া, মেয়েদের পরকীয়া নেই। পুরুষ পরকীয়া কার সঙ্গে করে? একটা মেয়ের সঙ্গেই তো করে। আবার তেমনি একজন নারী একজন পুরুষের সঙ্গেই করে। পরকীয়া তো এই দেশের কেন, পৃথিবীর একটা বহু পুরনো সত্য, তাই না? আবার কোনো লেখক বলেছেন সেটা নাকি বারান্দার মতন, গেলে আলো হয় বা ঘর আলো আলো লাগে। আর আমি বেশি বললে আবার কিছু কিছু মানুষ আছেন যারা তো আমার উপর ঝাঁপ দিয়ে পড়বেন অনেক কিছু ব্যাপার, আমি সেগুলো বলতে চাই না। তবে পরকীয়াকে ভারতবর্ষের আইন তো মান্যতা দিয়েছেন, আর পরকীয়া নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ পরকীয়ার সমর্থনে বহু লোক আছেন। সমর্থনে বহু লোক আছে? বারে বাবা, একটা বিশাল বড় জনতা আছেন পরকীয়ার সমর্থনে।
তো এই পরকীয়া নিয়ে কথা বলে লাভ নেই, তবে পরকীয়া অনেক কিছু নষ্ট করছে। কদিন আগে এক ভদ্রমহিলা মধ্যপ্রদেশের এক ভদ্রমহিলা উদ্ধার হয়েছেন কলকাতার রেড লাইটেড এরিয়া থেকে। তিনি এই পরকীয়ার কারণে ঘর ছেড়েছিলেন, ছেলে মেয়ে স্বামীকে রেখে। তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল কলকাতার রেড লাইটেড এরিয়া 2 লাখ টাকায়। তিনি 8 না 9 মাস ওখানে কাটালেন, একটা ন্যাক্কারজনক জীবন কাটিয়ে এক কাস্টমারের মাধ্যমে তার হাজব্যান্ডকে ফোন করতে পেরেছিলেন। সে হাজব্যান্ড কিন্তু তাকে এসে উদ্ধার করে নিয়ে গেছে। তো এরকম বহু মেয়ে তো হারিয়ে যাচ্ছেন বাকে পরকীয়ার ইতে, কারণ বহু পুরুষ তো খারাপ আছেন, তেমনি আবার বহু পুরুষেরও সংসার নষ্ট হচ্ছে এরকম কোনো নারীর সঙ্গে পরকীয়ায়। হয়তো বড় বড় ছেলে মেয়ে আছে, ওয়াইফকে ছেড়ে চলে যাচ্ছেন পরকীয়ার কারণে। তাদেরও জীবন খুব সুখের হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ যে এটা সবাই মাথায় রাখবেন যে নারী বিশ্বাসভঙ্গ করতে পারেন অনেক দিনের স্বামী সন্তানকে রেখে, তিনি কখনো আপনার বিশ্বাস রাখতে পারবেন না। আবার যে পুরুষ তার স্ত্রী এবং সন্তানদের রেখে আপনার সঙ্গে চলে যাচ্ছেন বিশ্বাস ভঙ্গ করে, তিনিও কখনোই আপনার বিশ্বাসভাজন হতে পারেন না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কখনো হতে পারেন না। যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার বিশ্বাস ভাঙবে। যে পুরুষ পরকীয়ায় গেছে তার কি মানে সে কি আইনের চোখে অপরাধী? দেখুন, এখন তো পরকীয়াটা আইন সিদ্ধ। এবার ব্যাপারটা ওই রকমই যে আপনার স্ত্রী যদি গিয়ে কোনো অভিযোগ না জানায়, না স্ত্রী অভিযোগ জানালে তখন কি করবে? না, স্ত্রী অভিযোগ জানালে প্রমাণ আজকাল বহুত জোগাড় করতে হয়। আপনার ওয়াইফও যদি এটা করেন, আপনি যদি অ্যাডাল্টারি সেরকম প্রমাণ রাখতে পারেন, তবেই কিন্তু আপনি মানে অ্যাডাল্টারি প্রুফ করা বলে খুব কঠিন, এবং সেখানে জন্য আপনাকে এমন সব জিনিস নিয়ে আসতে হবে যেটা এক কথায় অসম্ভব। কাজেই অ্যাডাল্টারিটাকে ভারতবর্ষ আইন মান্যতা দিয়েছে এবং সেটা একটা অন্য ব্যাপারে চলে গেছে। তাই জন্য এটা প্রমাণ করা খুব অনেক পুরুষ ভাবেন মানে পরকীয়া করছে বললেই মেনটেনেন্স বন্ধ হয়ে যাবে, না, অত সোজা নয়। তার জন্যে আপনি ডিটেকটিভ লাগিয়ে যেই প্রমাণ আপনাকে নিয়ে আসতে হবে সেই প্রমাণ আনা অত সহজ নয়। একেবারে শেষ প্রশ্ন, 2026-এ একজন পুরুষ যখন কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়বেন, তখন তিনি তোমাদের কাছ থেকে কিভাবে সাহায্য পেতে পারেন? আমাদের নানা রকম হেল্প আছে। হতে পারে প্রথমটাই তো লিগ্যাল হেল্প, মানসিক সাহায্য একটা বড়। ধরো যখন লিগ্যাল অবধি পৌঁছয়নি তার আগে মানসিক সাহায্য পেতে পারেন। উনি যদি রিলেশনশিপ কাউন্সেলিং চান সেটাও আমরা করতে পারি। ওনার সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, সেটা আমাদের তো সব কিছুর প্যানেল লোকজন আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, লাইফ কোচ আছেন, রিলেশনশিপ কাউন্সিলার্স আছেন, বা উনি শুধু মেন্টাল হিলিং চান যে একটু মানসিক অবস্থার উন্নতি, সেরকম লোক আছেন। আমাদের সবাই আছেন, মানে উনি যেটা চান আমাদের কাছে গেলে সবটাই উনি পেতে পারেন। পুরুষকে কি অ্যাডভাইস দেবে বা সাজেশন? পুরুষকে আমি একটাই উপদেশ দেবো যে মাথা উঁচু করে বাঁচুন। আইন কিন্তু আপনার সাহায্য করার জন্য অনেক কিছু আছে। কাজেই সবার আগে দরকার আপনাদের অ্যাওয়ারনেস। একটু প্লিজ ফোনে না বিএনএসএসটা ডাউনলোড করবেন, করে একটু পড়াশোনা করুন। আমার মনে হয় অন্যান্য কিছু দেখার থেকেও, ইনস্টাগ্রামে টিলগুলো দেখার থেকে বিএনএসএসটা পড়াশোনা করুন, আপনাদের সত্যি কাজে দেবে। হঠাৎ করে একটা বিপদে যদি পড়েন, যদি আইনগুলো জানা থাকে, আপনি কিন্তু সেই বিপদ থেকে অনেকটা নিজেও মনের জোর পাবেন যে আমি তো এটা থেকে এভাবে করলে বেরোতে পারি। আমরা তো রইলামই, কিন্তু বিএনএসএসটা কিন্তু সবার পড়া উচিত। আর মাথা উঁচু করে বাঁচুন, কেমন? দুনিয়াটা সবারই, ঠিক আছে, আইনি বিপদ তো অনেকটা দুর্ঘটনার মতোই, সেটা তো আসবে যাবে, প্লাস্টার হবে, প্লাস্টার খুলেও ফেলা হবে, কিন্তু মাথাটা উঁচু করে আত্মসম্মান বজায় রেখে বাঁচুন। আর জানবেন এই দুনিয়ায় কেউ কারুন না, একা এসছেন একা যাবেন, মাঝের কদিন একা না থাকার অভিনয়, কেমন? কাতব কান্তা কাস্তে পুত্রা, পৃথিবীতে কেউ কারুন নয়। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লাগলো একটু বলবেন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। খুব ভালো থাকুন।